চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দত্তা। গল্পটি আপনারা শুনবেন মোট 4টি পর্বে আমাদের চ্যানেলে। আজকের গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা। শুনছেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা, প্রথম পর্ব। সেকালে হুগলি ব্রাঞ্চ স্কুলের হেডমাস্টার বাবু বিদ্যালয়ের গর্ব বলে যে 3টি ছেলের পরিচয় দিতেন, তারা 3জন আলাদা আলাদা গ্রাম থেকে প্রতিদিন প্রায় 1 ক্রোশ পথ হেঁটে পড়তে আসত। 3জনের মধ্যে কি ভালোবাসাটাই না ছিল। এমন দিন ছিল না যেদিন এই 3টি বন্ধু স্কুলের পথে ন্যাড়া বটতলা দিয়ে একসাথে স্কুলে ঢুকত। 3জনেরই বাড়ি ছিল হুগলির পশ্চিমে। জগদীশ আসত সরস্বতীর পুল পার হয়ে দিঘরা গ্রাম থেকে, আর বনমালী ও রাসবিহারী আসত 2 পাশাপাশি গ্রাম কৃষ্ণপুর আর রাধাপুর থেকে। জগদীশ যেমন ছিল সবচেয়ে মেধাবী, তার অবস্থাও ছিল সবচেয়ে মন্দ। জগদীশের বাবা একজন ব্রাহ্মণ পণ্ডিত, যজমানি করে বিয়ে পৈতে দিয়ে কোনো মতে সংসার চালাতেন। বনমালীরা ছিল অবস্থা সম্পন্ন বিত্তশালী জমিদার। তার বাবাকে লোকে এক ডাকে ধনী ব্যক্তি বলেই জানত। অথচ ভালো কথা এই, তিনি গ্রামে সহজ সরলভাবেই জীবন কাটাতেন। রাসবিহারীদের অবস্থাও বেশ সচ্ছল ছিল। জমি জমা, চাষবাস, পুকুর বাগান, পাড়াগায়ে যা যা থাকলে দিব্যি আরামে সংসার চলে যায় সবই ছিল। এসব থাকা সত্ত্বেও যে ছেলেরা কোনো শহরে বাসা ভাড়া না করে, ঝড় নেই জল নেই শীত গ্রীষ্ম মাথায় নিয়ে এতটা পথ হেঁটে প্রতিদিন বাড়ি থেকে স্কুল যাতায়াত করত, তার কারণ তখনকার দিনে কোনো বাপ মাই ছেলেদের এই কষ্টকে কষ্ট বলে ভাবতেনই না, বরঞ্চ মনে করতেন এতটুকু দুঃখ না থাকলে সরস্বতী ধরা দেবেন না। তা কারণ যাই হোক, এমনি করেই ছেলে 3টে এন্ট্রান্স পাশ করল। বটতলায় বসে ন্যাড়া বটকে সাক্ষী করে 3 বন্ধুদের প্রতিদিন এই প্রতিজ্ঞা করত, জীবনে কখনো তারা আলাদা হবে না, কখনো বিয়েও করবে না, এবং উকিল হয়ে 3জনেই একটাই বাড়িতে থাকবে। টাকা রোজগার করে সমস্ত টাকা একটা সিন্ধুকে জমা করবে এবং তাই দিয়ে দেশের কাজ করবে। এই তো গেল ছেলেবেলার কল্পনা। কিন্তু যেটা কল্পনা নয় সত্যি, সেটা অবশেষে কিরকম দাঁড়ালো এবারে সেটাই বলার। বন্ধুত্বের প্রথম প্রতিজ্ঞাটা নড়ে গেল বিএ ক্লাসে পৌঁছে। কলকাতায় কেশব সেনের তখন প্রচণ্ড প্রতাপ, বক্তৃতার বড় জোর। সে জোর পাড়াগাঁয়ের ছেলে 3টে হঠাৎ সামলাতে পারল না, ভেসে গেল বটে। কিন্তু বনমালী এবং রাসবিহারী যেরকম প্রকাশ্যে দীক্ষা গ্রহণ করে ব্রাহ্ম সমাজভুক্ত হলো, জগদীশ কিন্তু তেমনটা পারল না। সে সবচেয়ে মেধাবী হলে কি হলো, মনের দিক দিয়ে অত্যন্ত দুর্বল যে,
তার উপর জগদীশের ব্রাহ্মণ পণ্ডিত বাবা তখনও জীবিত ছিলেন, কিন্তু বাকি দুটির যে বালাই ছিল না। কিছুকাল আগে বাবা যখন মারা গেলেন, বনমালী তখন কৃষ্ণপুরের জমিদার হয়ে গেছে এবং রাসবিহারী তাদের রাধাপুরের সমস্ত বিষয় আশয়ের একচ্ছত্র সম্রাট। অতএব হল কি, কিছুকালের মধ্যেই এই দুই বন্ধু ব্রাহ্ম পরিবারে বিয়ে করে বিদ্বান বুদ্ধিমতী স্ত্রী এনে ঘরে তুললেন। কিন্তু দরিদ্র জগদীশের জীবন তেমন সুবিধের ছিল না। তাকে যথা সময়ে সর্বোত্তম চেষ্টা চরিত্র করে আইন পাশ করতে হলো এবং ঘরে এনে তুলতে হলো এক গৃহস্থ ব্রাহ্মণের 11 বছরের মেয়েকে। কিন্তু ঠিক তারপরে অর্থ উপার্জনের জন্য জগদীশকে রওনা হতে হলো এলাহাবাদে। কিন্তু যারা রইলেন, তাদের যে কাজ কলকাতায় নিতান্ত সহজ বলে মনে হতো, গ্রামে ফিরে তাই অত্যন্ত কঠিন ঠেকল। বউ মানুষ শ্বশুরবাড়ি এসে ঘোমটা দেয় না, জুতো মোজা পরে রাস্তায় বের হয়। তামাশা দেখতে 5খানা গ্রামের লোক ভিড় করে আসে। এরপর গ্রাম জুড়ে এমন একটা কদর্য হৈ হৈ শুরু হয়ে গেল, একান্ত নিরুপায় না হলে আর কেউ স্ত্রী নিয়ে সেখানে বাস করতে পারে না। বনমালীর তবুও তো উপায় ছিল, সুতরাং সে গ্রাম ছেড়ে কলকাতায় এসে থাকতে শুরু করল এবং একমাত্র জমিদারের উপর নির্ভর না করে ব্যবসা শুরু করল। কিন্তু রাসবিহারীর আয় অল্প, কাজেই সে নিজের পিঠের ওপর একটা এবং বিদ্বান স্ত্রীর পিঠের ওপর আর একটা কুলোচাপা দিয়ে কোনো মতে তার নিজের দেশেই, নিজের বাড়িতেই মাটি কামড়ে একঘরে হয়ে রইল। এইভাবেই ধীরে ধীরে পেরুল অনেক কটা দিন। ইতিমধ্যে 3 বন্ধুর কখনো দেখা হতো বটে, কিন্তু ছেলেবেলার সে নিঃস্বার্থ বন্ধুত্বের ভালোবাসাটা আর লক্ষ্য করা যেত না। জগদীশের ছেলে হলে সে বনমালীকে সুসংবাদ দিয়ে এলাহাবাদ থেকে চিঠি লিখল, ভাই বনমালী, তোমার মেয়ে হইলে তাহাকে পুত্রবধূ করিয়া ছেলেবেলার প্রতিজ্ঞা ভাঙিয়া যে পাপ করিয়াছি তাহার প্রায়শ্চিত্ত করব। তাছাড়া তোমার দয়াতেই আমি উকিল হইয়া সুখে আছি, এ কথাও কোনোদিন ভুলিব না। বনমালী তার উত্তরে লিখলেন, বেশ, তোমার ছেলের দীর্ঘ জীবন কামনা করি। মঙ্গলময়ের আশীর্বাদে আমার যদি কোনোদিন কন্যা সন্তান হয়, তবে তাকে তোমাকেই দেব। কি এবারে খুশি তো? চিঠি শেষ করে বনমালী মনে মনে হাসল, কারণ বছর 2 আগে তার অন্য আরেক বাল্যবন্ধু রাসবিহারীর যখন ছেলে হয়, সেও ঠিক এই এক প্রস্তাবই করেছিল। এরপর পেরুল আরও কিছু বছর। বাণিজ্যের কৃপায় বনমালী এখন মস্ত ধনী এবং সবাই তার একমাত্র কন্যা সন্তানটিকে বাড়ির বউ করে ঘরে আনতে চায়। 2 মাস 6 মাসের কথা নয়, এবারের কাহিনী একেবারে 25 বছর পরের। বনমালীর এখন অনেক বয়স হয়েছে। কয়েক বছর থেকে রোগে ভুগে ভুগে এইবার বিছানা নিয়েছেন। বুঝেছেন আর বোধহয় সেখান থেকে উঠতে পারবেন না। তিনি চিরদিনই ঠাকুর ভক্ত আর ধর্মভীরু। মরণে তার ভয় ছিল না, শুধু একমাত্র সন্তান বিজয়ের বিয়ে দিয়ে যাবার সুযোগ তার হলো না বলে মনে মনে ভীষণ ক্ষুণ্ণ ছিলেন। সেদিন দুপুরের কথা। হঠাৎ বিজয়ের হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বলেছিলেন, মা, আমার ছেলে নেই বলে আমি এতটুকু দুঃখ করিনি। তুই আমার সব। এখনো তোর 18 বছর পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু তোর এতটুকু মাথার উপর আমার এত বড় বিষয়টা রেখে যেতেও আমার এক বিন্দুও ভয় হয় না। তোর মা নেই, ভাই নেই, একটা খুঁড়ো জ্যাঠা পর্যন্ত নেই, তবু আমি জানি আমার এ সমস্ত কিছু বহাল তবিয়তেই বজায় থাকবে। শুধু তোকে একটা অনুরোধ করে চাই মা,
জগদীশ যাই করুক আর তাই করুক, সে আমার ছেলেবেলার বন্ধু। তাকে বড্ড ভালোবাসি রে আমি। এই কথাটা কোনোদিন যেন ভুলিস না রে মা, কোনোদিন ভুলিস না। তার একটি ছেলে আছে, তাকে যদিও আমি চোখে দেখিনি, কিন্তু শুনেছি সে বড় সৎ ছেলে। পাপের দোষে সে যেন না শাস্তি ভোগ করে, এই আমার অনুরোধ রে মা, এই আমার অনুরোধ। বিজয় ছলছল চোখে কাতর স্বরে বলেছিল, বাবা, তোমার আদেশ আমি কোনোদিন অমান্য করব না। জগদীশ বাবু যতদিন বাঁচবে তাকে তোমার মতোই মান্য করব, কিন্তু তার অবর্তমানে সমস্ত বিষয় মিছামিছি তার ছেলেকে কেন ছেড়ে দেব? তাকে তুমিও কখনো চোখে দেখোনি, আমিও দেখিনি। আর যদি সত্যিই তিনি লেখাপড়া শিখে থাকেন, অনায়াসেই তো পিতৃঋণ শোধ করতে পারবেন। বনমালী মেয়ের মুখের পানে চোখ তুলে বলেছিলেন, ঋণ তো আর কম নয় রে মা। ছেলে মানুষ যে, এ যদি না শুধতে পারে। যে না পারে সে কুসন্তান বাবা, তাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। সমস্ত কাজ করবে ভগবানকে মাথার উপর রেখে, যা কর্তব্য তাই করো মা। বিশেষ কোনো আদেশ দিয়ে আমি তোমার হাত পা বেঁধে দিতে চাইনি। তবে জানিস তো মা বিজয়া, এই জগদীশ যখন একটা মানুষের মতন মানুষ ছিল, তখন তুই না জন্মাতেই সে তোকে তার এই ছেলেটির নাম করে চেয়ে নিয়েছিল। আর আমিও মা কথা দিয়েছিলাম তাকে। এই বলে তিনি যেন উৎসুক দৃষ্টিতে মেয়ের মুখের পানে চেয়ে রইলেন। তার এই কন্যাটি শিশুকালেই মাতৃহীনা হয়েছিল বলে তিনি বাপ মা দুজনের ভালোবাসা দিয়ে আগলে মানুষ করেছিলেন। তাই বিজয়া বাবার কাছে মায়ের আবদার করতেও কোনোদিন সংকোচ বোধ করেনি। বাবার এই কথা শুনে সে বলল, বাবা, তুমি শুধু তাকে মুখের কথাই দিয়েছিলে, তোমার মনের কথা তো দাওনি। যদি দিতে, তাহলে কি একবার তাকে চোখের দেখা দেখতেও চাইতে না? রাসবিহারীর কাছে যখন শুনেছিলাম ছেলেটি নাকি তার মায়ের মতোই দুর্বল, এমনকি ডাক্তারেরাও তার দীর্ঘ জীবনের কোনো আশাই করেন না, তখন তাকে কাছে পেয়েও একবার আনিয়ে দেখতে চাইনি। এই কলকাতা শহরেই কোন একটা বাসায় থেকে সে তখন বিয়ে পড়ত। তারপরে নিজের নানান অসুখে বিসুখে সে কথা আর ভাবিনি। কিন্তু এখন দেখছি সেইটাই আমার মস্ত ক্ষতি হয়ে গেছে রে মা, মস্ত ক্ষতি হয়ে গেছে। তবু তোকে সত্যি বলছি রে বিজয়া, সে সময় জগদীশকে তোর সম্বন্ধে আমার মনের কথাই দিয়েছিলাম। তবে আজ জগদীশকে সবাই জানে একটা অকর্মণ্য জুয়ারি, একটা অপদার্থ মাতাল বলে। কিন্তু এই জগদীশই একদিন আমাদের সকলের যে ভালো ছেলে ছিল রে, জানিস তো? বিদ্যা বুদ্ধির জন্য বলছি না রে মা,
সে তো অনেকেরই থাকে, কিন্তু এমন প্রাণ দিয়ে ভালোবাসতে আমি আর কাউকে দেখিনি রে মা। আর এই ভালোবাসাই তার কাল হয়েছে। তার অনেক দোষ আমি জানি, কিন্তু যখনই মনে পড়ে স্ত্রীর মৃত্যুতে সে শোকে পাগল হয়ে গেছে, তখন তোর মায়ের কথা মনে করে আমি তাকে মনে মনে শ্রদ্ধা না করে পারিনি রে মা। তার স্ত্রী ছিলেন সতী লক্ষ্মী। তিনি মৃত্যুকালে একমাত্র ছেলে নরেনকে কাছে ডেকে শুধু বলেছিলেন, বাবা, শুধু এই আশীর্বাদই করে যাই যেন ভগবানের ওপর তোমার অচল বিশ্বাস থাকে। শুনেছি নাকি মায়ের এই শেষ আশীর্বাদটুকু একদমই নিষ্ফল যায়নি। নরেন এতটুকু বয়সেই ভগবানকে মায়ের মতোই ভালোবাসতে শিখেছে। আর যে এটা পেরেছে, সংসারে তার বাকি কি আছে বলতো মা? আর কি আছে? এইটাই কি সংসারের সবচেয়ে বড় পাড়া বাবা? মৃত্যুর অপেক্ষায় বনমালীর দিন কাটছিল। মেয়ের এই প্রশ্নে তার শুকনো চোখ নোনা জলে ভিজে গেল। 2 হাত বাড়িয়ে মেয়েকে বুকের ওপর টেনে নিয়ে তিনি বললেন, এইটাই সবচেয়ে বড় পাড়া রে মা, সবচেয়ে বড় পাড়া। তুমি নিজে কোনোদিন পারো আর না পারো, এটা যে পারে তার পায়ে যেন মাথা পাততে পারো। আমি মরণকালে তোমাকে এই আশীর্বাদই করে যাই মা, এই আশীর্বাদই করে যাই। এই এত বড় জগৎ সংসারে একমাত্র যে অবলম্বন, সেই বাবার বুকের ওপর উপুর হয়ে পড়ে বিজয়ার মনে হলো কে যেন বড় মধুর, বড় উজ্জ্বল দৃষ্টি দিয়ে তার বাপের বুকের ভেতর থেকে তার নিজের বুকের ভেতর গভীর অন্তঃস্থল পর্যন্ত চেয়ে দেখছে। এই অভূতপূর্ব পরমাশ্চর্য অনুভূতি ক্ষণকালের জন্য বিজয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বনমালী বললেন, ছেলেটির নাম নরেন। তার বাপের মুখে শুনেছি সে ডাক্তার হয়েছে, কিন্তু ডাক্তারি করে না সে। এখন যদি এদেশে সে থাকতো, এই সময়ে একবার তাকে নিজের কাছে আনিয়ে চোখের দেখা দেখে নিতাম। এখন তিনি কোথায় আছেন? তার মামার কাছে, বর্মায়। জগদীশের এখন তো সব কথা গুছিয়ে বলবার ক্ষমতা নেই, তবু তার মুখের 2-1টা ভাষা ভাষা কথায় মনে হয় যেন সেই ছেলে তার মায়ের সমস্ত সদ্গুণই পেয়েছে। ভগবান করুন যেখানে যেমন করে থাকছে ভালোভাবে যেন বেঁচে থাকে। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। ভৃত্য আলো দিতে এসে বিলাসবাবুর আগমনের খবর জানিয়ে গেলে বনমালী মেয়েকে বললেন, তবে তুমি নিচে যাও মা, আমি একটু বিশ্রাম করি এখন। বিজয়া তার বাবার মাথার কাছের বালিশগুলো গুছিয়ে পায়ের ওপর চাদরখানা ভালো মতো টেনে দিয়ে নিচে নেমে গেলে বনমালীর জীর্ণ বুকখানি ভেদ করে শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বিলাসের আগমন সংবাদে মেয়ের মুখের উপর যে খুশির রেখাটুকু দেখা গেল, বৃদ্ধ পিতাকে সেটাই ভীষণ ব্যথা দিল। এই বিলাস বিহারী হল রাসবিহারীর ছেলে। সে এই কলকাতা শহরে থেকে বহুদিন যাবৎ প্রথমে FA এবং পরে BA পড়ছে। বনমালী সমাজ ত্যাগ করে অবধি বড় একটা দেশে যেতেন না।
যদিও বা ব্যবসাতে শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশেও জমিদারি অনেক বাড়িয়েছিলেন, কিন্তু সে সমস্ত তত্ত্বাবধানের ভার বাল্যবন্ধু রাসবিহারীর ওপরেই ছিল। সেই সূত্রেই বিলাসের এ বাড়িতে আসা যাওয়া আরম্ভ, এবং সেখান থেকে আজ কিছুদিন পর্যন্ত অন্য আরও যে কারণটি দেখা দিয়েছে সেটা প্রকাশ পাবে ধীরে ধীরে। আজ মাস 2 হল বনমালীর মৃত্যু হয়েছে। তার কলকাতার এত বড় বাড়িতে বিজয় এখন সম্পূর্ণ একা। দেশের বিষয় সম্পত্তির দেখাশোনা রাসবিহারী করতে লাগলেন, এবং সেই সূত্রে বিজয়ার এক প্রকার অভিভাবক হয়েও বসলেন। কিন্তু নিজে থাকেন গ্রামে, সেই জন্য ছেলে বিলাসবিহারীর ওপরেই বিজয়ার সমস্ত খবরদারির ভার পড়ল। বলাই বাহুল্য, সেই তার প্রকৃত অভিভাবক হয়ে উঠল। তখন এই সময়টায় প্রতিটা ব্রাহ্ম পরিবারে সত্য, সুনীতি, সুরুচি এই শব্দগুলো বেশ বড় করে শেখানো হতো। কারণ বিদেশে পড়তে এসে হিন্দু যুবকেরা যখন বাপ মায়ের বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে, প্রতিষ্ঠিত সমাজের বিরুদ্ধে বিদ্রোহ করে এই সমাজের বাঁধানো খাতায় নাম লিখিয়ে বসত, তখন এই শব্দগুলোই চারা দিয়ে তাদের কাঁচা মাথা ঘাড়ের ওপর সোজা করে রাখত, ঝুঁকে ভেঙে পড়তে দিত না। তাদের কথা ছিল, যা সত্যি বলে বুঝবো তাই করব। মায়ের চোখের জলই বলো কিংবা বাপের দীর্ঘ নিঃশ্বাস, কিছুই দেখার শোনার প্রয়োজন নেই। ওসব দুর্বলতা সবাকে ত্যাগ করা উচিত, নয়তো আলোর খোঁজ পাওয়া যায় না। এবং এই কথাগুলো বিজয়াও শিখেছিল। আজ গ্রাম থেকে বিলাসবাবু বৃদ্ধ মাতাল জগদীশের মৃত্যু সংবাদ নিয়ে এসেছিলেন। বাবার বাল্যকালের বন্ধু হওয়াতে এই সংবাদে বিজয়ার কিছুটা খারাপ লাগলেও যেই মুহূর্তে বিলাসবাবু বললেন কেমন করে জগদীশ মদ খেয়ে মাতাল হয়ে ছাদ থেকে পড়ে মরেছেন, তখন ব্রাহ্ম ধর্মের সুনীতি স্মরণ করে বিজয়ার বাবার সেই বাল্যবন্ধুর প্রতি ঘৃণায় ঠোঁট বেঁকে উঠল। বিলাস বলে চলল, জগদীশ মুখুজ্জে আমার বাবারও ছোটবেলাকার বন্ধু ছিলেন, কিন্তু তিনি তার মুখ পর্যন্ত দেখতেন না। টাকা ধার করতে 2 বার এসেছিল, বাবা ওই চাকর দিয়ে ফটকের বাইরে এক প্রকার বার করে দিয়েছিলেন। তিনি সবসময় বলতেন এইসব দুর্নীতিপরায়ণ লোকগুলোকে প্রশ্রয় দিতে নেই, তাতে বরং মঙ্গলময় ভগবানের শ্রীচরণে অপরাধ করা হয়। খুব সত্যি কথা, এটা আমিও মনে প্রাণে মানি। মানাই উচিত। দেখুন বিজয়া, বন্ধুই হোক আর যেই হোক, দুর্বলতা বশে কোনো মতেই তো আর ব্রাহ্ম সমাজের চরম আদর্শকে ক্ষুণ্ণ করা উচিত নয়। জগদীশের সমস্ত সম্পত্তি এখন আইনত আমাদের। তার ছেলে পিতৃঋণ শোধ করতে পারলে ভালো, আর না পারে আইন মতো আমাদের এই মুহূর্তেই সবটা হাত করে নেওয়া উচিত। কিছুটি ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ এই টাকায় আমরা অনেক সৎ কাজ করতে পারি, সমাজের কোনো গরিব দুঃখী ছেলেকে বিলেত পর্যন্ত পাঠাতে পারি, ধর্মপ্রচারে ব্যয় করতে পারি, আরও কত কি। তাছাড়া জগদীশবাবু কিংবা তার সেই ছেলে কেউই তো আমাদের সমাজভুক্ত নয় যে তাকে দয়া করা ঠিক হবে। এবার আপনার সম্মতি পেলেই বাবা সমস্ত ঠিক করে ফেলবেন বলে আজ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। বাকিটা আপনি বলুন। বিজয়া তার মরা বাপের শেষ কথাগুলো মনে করতে লাগলো। বিলাসের এই আচমকা প্রস্তাবের কোনো উত্তর দিতে পারল না। তাকে ইতস্তত করতে দেখে বিলাস বলে উঠল, আরে আপনি এ ব্যাপারে দয়া করে কোনো দ্বিধা করবেন না। সংশয়ে দুর্বলতা এক্ষেত্রে পাপ, শুধু পাপ নয়, বলতে গেলে মহাপাপ। আমি তো মনে মনে সংকল্প করেই রেখেছি, তার বাড়িটায় আপনার নাম করে যা কোথাও নেই, কোথাও হয়নি, আমি তাই করব। পাড়াগাঁয়ের মধ্যে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে দেশের হতভাগ্য মূর্খ লোকগুলোকে ধর্মশিক্ষা দেব। আপনি একবার ভেবে দেখুন দেখি, এদের এই মূর্খতার জ্বালাতেই তো বিরক্ত হয়ে আপনার স্বর্গীয় পিতৃদেব দেশ ছেড়েছিলেন, তাই কি না? এবার আজ তাঁর মেয়ে হয়ে কি আপনার উচিত নয় এই নোবেল প্রতিশোধ নিয়ে তাদেরই চরম উপকার করা? বলুন, উত্তর দিন বিজয়া। বিজয়া বিচলিত হয়ে উঠল, তবু কিছু বলতে পারল না, এবং বিলাসও থামার নাম নিল না। সমস্ত দেশের মধ্যে একটা কত বড় নাম, কত বড় সাড়া পড়ে যাবে ভেবে দেখুন দেখি। হিন্দুদের স্বীকার তো করতেই হবে ব্রাহ্ম সমাজে মানুষ আছে, হৃদয় আছে, স্বার্থত্যাগ আছে।
যাকে তারা নির্যাতন করে দেশ থেকে বিদায় করে দিয়েছিল, সেই মহাত্মারী মহিষী কন্যা তাদেরই মঙ্গলের জন্য এই বিপুল অর্থ স্বার্থত্যাগ করছেন। সমস্ত ভারতবর্ষময় একটা বিরাট মরাল এফেক্ট হবে। বলুন দেখি কেমন লাগবে? বিলাসবিহারীর কথা শুনতে শুনতে বিজয়া মুগ্ধ হয়ে গিয়েছিল। বাস্তবিক এত বড় নামের লোভ সংবরণ করা 18 বছরের মেয়ের পক্ষে সম্ভব নয়। তবু বাবার সেই কথাগুলো যে সে ভুলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বিজয়া দ্বিধা ভরে জিজ্ঞাসা করল, মানে তার ছেলের নাম শুনেছি নরেন্দ্র। এখন সে কোথায় আছে জানেন? হ্যাঁ জানি, ওই তো বাপের মরা মুখ দেখতে এসেছিল। এখনো মনে হয় গ্রামেই আছে। ও, আপনার সঙ্গে বোধহয় আলাপ আছে। আলাপ? ছে, আপনি আমাকে কি মনে করেন? আমি তো ভাবতেও পারি না যে জগদীশ মুখুজ্জের ছেলের সঙ্গে আমি নাকি আলাপ করছি। তবে হ্যাঁ, ওই সেদিন রাস্তায় হঠাৎ একটা পাগলের মতো নতুন লোক দেখে একটু আশ্চর্য হয়েছিলাম বটে। পরে কার থেকে যেন শুনেছিলাম সেই নাকি ওই নরেন মুখুজ্জে। ও, পাগলের মতো? কিন্তু শুনেছি যে তিনি ডাক্তার। ডাক্তার? কি যে বলেন, আমি ওইসব কথা বিশ্বাস করি না। মাথায় বড় বড় চুল, তেমনি লম্বা তেমনি রোগা, বুকের প্রত্যেকটা পাঁজরের হাড় বোধহয় গোনা যায়। এই তো চেহারা, পুরো তাল পাতা সেপাই, একবারে পাগলই। বাপরে! চেহারা নিয়ে গর্ব করবার অধিকার বিলাসের ছিল, কারণ সে বেঁটে মোটা তাগড়াই জোয়ান। তার বুকের পাঁজর বোমা মেরেও বুঝি খুঁজে পাওয়া যাবে না। সে আরও কি বলতে যাচ্ছিল, বিজয়া বাধা দিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা বিলাসবাবু, জগদীশবাবুর বাড়িটা যদি আমরা সত্যিই দখল করে নিই, গ্রামের মধ্যে কি একটা বিশ্রী গোলমাল উঠবে না? একেবারেই না। আপনি 5-7 খানা গ্রামের মধ্যে এমন একজনকেও পাবেন না যার ওই মাতালটার উপর বিন্দুমাত্র সহানুভূতি ছিল। আহা বলে এমন কোনো লোক নেই অঞ্চলে। কিন্তু তাও যদি না হতো, আমি বেঁচে থাকা পর্যন্ত সে চিন্তা আপনার মনে আনা উচিত নয়। আমি বলি কি, অন্তত কিছুদিনের জন্য আপনার এবার একবার দেশে যাওয়া উচিত। কেন? আমরা তো কখনোই সেখানে যাই না। আরে সেই জন্যই তো বলছি, আপনার যাওয়াটা চাই এবারে। প্রজাদের একবার তো তাদের মহারানীকে দেখতে দিন। এই সৌভাগ্য থেকে তাদের বঞ্চিত করা তো অপরাধ, তাই না? লজ্জায় বিজয়ার মুখ আরক্ত হয়ে উঠল। সে মুখ নিচু করে কি একটা বলবার চেষ্টা করতেই বিলাস বাধা দিয়ে বলল, আহা, এত ইতস্তত করার তো কিছু নেই। এবার ভেবে দেখুন দেখি, কত লোক সেখানে আপনার কারবার করছে। এ কথা আজ আপনার মুখের ওপরই বলতে পারি যে আপনার বাবা সমস্ত দেশের মালিক হলেও যে কতগুলো খ্যাপা কুকুরের ভয়ে আর কখনো গ্রামে ফিরে গেলেন না, সে কাজ কি ভালো করেছিলেন? এই কি আমাদের ব্রাহ্ম সমাজের আদর্শ? শুধু ব্রাহ্ম সমাজ কেন, এ তো কোনো সমাজেরই আদর্শ নয়। আর সেই ভুলটা এবার আপনি অন্তত একটু বুঝুন। কিন্তু বাবার মুখে শুনেছি আমাদের দেশের বাড়ি নাকি আর বাস করার উপযুক্ত নেই। আপনি শুধু হুকুম দিন, একবার বলুন যে সেখানে যাবেন। আমি 10 দিনের মধ্যে তাকে বাসের উপযুক্ত করে দেব। আমার ওপর ভরসা করুন, আমি সমস্ত বন্দোবস্ত নিজে করে দেব। দেখুন, একটা কথা আমার বহুদিন থেকে বারবার মনে হয়, আপনাকে শুধু সামনে রেখে আমি কি কি যে করতে পারি তার বোধহয় সীমা পরিসীমা নেই। আরে চলুনই না একবার সেখানে, কি বলেন? বিজয়াকে রাজি করিয়ে বিলাস বেরিয়ে গেল। বিজয়া সেখানে চুপ করে বসে রইল। যেটা তার আপন দেশ, জন্ম অবধি কখনো সে সেখানে যায়নি। কিন্তু বাবার কাছে মাঝে মাঝে কত গল্পই না শুনেছে। দেশের গল্প করার সময় বিজয়া দেখত বাপের মুখে খুশির হাসি যেন আর ধরত না। কিন্তু তখন সেসব গল্প বিজয়ার মনকে খুব একটা নাড়া দিত না। কিন্তু আজ কোথা থেকে হঠাৎ করে যেন সব ওলট পালট হয়ে গেল। বিজয়ার মনে হতে লাগলো তাদের গ্রামের বাড়ি কলকাতার এই বিশাল অট্টালিকার মতো জমকালো নয় বটে, কিন্তু সেটা তো তার 7 পুরুষের বাস্তু ভিটে। সেখানে বিজয়ার ঠাকুরদা ঠাকুমা, তাদের বাপ মা, এমন
কত পুরুষের সুখে দুঃখে উৎসবে আহ্লাদে যদি দিন কেটে থাকে, তবে তারই বা কাটবে না কেন? আজ দিন 7 হলো বহুকালের পরিত্যক্ত জমিদার বাড়িখানা বিলাসের তত্ত্বাবধানে মেরামত হচ্ছে। কলকাতা থেকে সব সুদৃশ্য আসবাবপত্র গরুর গাড়ি বোঝাই করে প্রতিদিন আসতে লাগলো। জমিদারের একমাত্র মেয়ে দেশে থাকতে আসছেন, এই খবর ছড়িয়ে পড়া মাত্র কেবল কৃষ্ণপুরের নয়, রাধাপুর, বজ্রপুর, দীঘা প্রভৃতি আশেপাশের 5-7টা গ্রামের মধ্যে হইচই পড়ে গেল। এমনিতেই তো ঘরের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয়, তার উপর জমিদারের না থাকাটাই প্রজাদের কাছে অভ্যেস হয়ে গিয়েছিল। সুতরাং নতুন করে বাস করবার ইচ্ছেটা সবার কাছেই একটা অন্যায় উৎপাতের মতন মনে হলো। একে তো ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাদের দুঃখের অভাব ছিল না, তার উপর আবার জমিদার কন্যার ফিরে আসাটা যে কোন নতুন উপদ্রবের সৃষ্টি করবে সেটা ভেবেই হাটে মাঠে ঘাটে সর্বত্রই থেকে থেকে অশুভ আলোচনা শুরু হয়ে যেত। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন, তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলকাতায় গিয়ে একবার তার কাছে পড়তে পারলে তিনি কাউকে তাড়িয়ে দিতেন না। কিন্তু জমিদারের মেয়ের তো বয়স অল্প, মাথা গরম, তাছাড়া রাসবিহারীর ছেলের সঙ্গে বিয়ের জনশ্রুতিও গ্রামের কারুর কাছে অজানা ছিল না। তিনি মেম সাহেব, ম্লেচ্ছ। সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করে কেউ কেউ যেন চোখের সামনে সমন দেখতে পেল। এমনি করে দুর্ভাবনার মধ্য দিয়ে পুরো বর্ষাটা গেল। শরতের শুরুতেই এক সুন্দর সকালে মস্ত 2 ওয়েলার বাহিত খোলা ফিটান চড়ে তরুণী জমিদার কন্যা শত শত গ্রাম্য স্ত্রী পুরুষের ভীতু কৌতূহলী দৃষ্টির মাঝখান দিয়ে হুগলি স্টেশন থেকে বাপ ঠাকুরদার পুরনো আবাসে এসে উপস্থিত হলো। বাঙালির মেয়ে, 18-19-20 পার হয়ে গেছে, তবুও বিয়ে হয়নি। সে প্রকাশ্যে জুতো মোজা পরে, খাদ্য অখাদ্য বিচার করে না, ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা গোপনে করতেই থাকত। আবার নতুন জমিদারের সুনজরে থাকতে কেউ কেউ তাদের দুর্দান্ত অভিনয় ক্ষমতাটি প্রয়োগ করে বিজয়াকে গ্রামে আসার শুভ ও মঙ্গল কামনাও জানিয়ে যেত। এমনিভাবে 5-6 দিন কাটবার পর সেদিন সকালবেলা বিজয়া নিজের ঘরে চায়ের টেবিলে বসে বিলাসবাবুর সঙ্গে বিষয় সম্পত্তি সম্পর্কে কথাবার্তা বলছিল। এমন সময় বেহারা এসে বলল, দিদিমণি, একজন ভদ্রলোক এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। আচ্ছা, এখানে নিয়ে এসো। এই কদিন ক্রমাগতই বিজয়ার সাক্ষাৎ প্রার্থীদের আসা যাওয়া লেগেই ছিল, তাই সে ভাবল আজও তেমনই কিছু হবে। কিন্তু কিছুক্ষণ পরে যে ভদ্রলোকটি বেহারার পিছন পিছন ঘরে এসে ঢুকল, তাকে দেখে বিজয়ার মুখ বিস্ময়ে ভরে গেল। ভদ্রলোকের বয়স বোধ করি 25-26 হবে, লম্বায় অনেকটা, কিন্তু সেই তুলনায় শরীর হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ রোগা শীর্ণ। গায়ের রং টকটকে ফর্সা, গোপদাড়ি কামানো, পায়ে চটি জুতো, গায়ে জামা নেই, শুধু একখানা মোটা চাদরের ফাঁক দিয়ে শ্বেত শুভ্র পৈতের গোছা দেখা যাচ্ছে। ছোট্ট একটা নমস্কার করে একটা চেয়ার টেনে নিয়ে সে বসে পড়ল। এর আগে যারা যারা বিজয়ের সঙ্গে দেখা করতে এসেছে, সে গ্রাম্য সাধারণ লোক হোক বা বড়লোক গোছের কেউ, তারা সকলেই এক প্রকার ভয়ে ভয়ে কুণ্ঠার সঙ্গে বাড়িতে ঢুকেছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের লেশ মাত্র নেই। তার আশাতে শুধু যে বিজয়ই অবাক হয়েছিল তাই নয়, বিলাসও কম আশ্চর্য হয়নি। বিলাসের অন্যত্র বাস হলেও এদিকে সকল ভদ্রলোককেই সে চিনত, কিন্তু এই যুবকটি যে তারও সম্পূর্ণ অপরিচিত। কে ইনি? নমস্কার। ভনিতা না করে সরাসরি কাজের কথাতেই আসি বরং। আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, পাশের বাড়িটি তাঁর। আমি শুনে অবাক হয়ে গেছি যে তার পিতৃপিতামহের কালের দুর্গাপুজো নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান। এর মানে কি?
কথাখানা বলে আগন্তুক বিজয়ার মুখের দিকে চেয়ে রইল। তার প্রশ্ন এবং প্রশ্ন করার ধরনে বিজয়া আশ্চর্য এবং একই সাথে বিরক্ত হল, কিন্তু কোনো উত্তর দিল না। তার বদলে মুখ খুলল বিলাস। আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? হ্যাঁ, কিন্তু কার সঙ্গে কথা বলছেন সেটা ভুলে যাবেন না। হে মা, ছি, সে আমি ভুলিনি এবং ঝগড়া করতেও আসিনি। বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে নিতে এসেছি। বিশ্বাস হয়নি কেন? কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্ম বিশ্বাসে আঘাত করবেন, এ বিশ্বাস না হয় তো স্বাভাবিক। আপনার কাছে যা নিরর্থক তা অন্যের কাছে অর্থ থাকতেও পারে। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয়, এবং তাতে নিষেধাজ্ঞা আনাটাও আমরা অন্যায় বলে মনে করিনি। আগন্তুক গভীর বিস্ময়ে বিজয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনিও কি তাই বলেন নাকি? তার এই বিস্ময় বিজয়াকে যেন আঘাত করল, কিন্তু সে ভাব গোপন করে সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধে মন্তব্য শুনবার আশা করে এসেছিলেন? বোধ হয় তাই, কিন্তু উনি তো বিদেশি লোক, সম্ভবত আপনার সম্পর্কে কিছুই জানেন না, তাই আর কি। আমি বিদেশি না হলেও এ গ্রামের লোক যে নই সে কথা ঠিক। তবু এ আমি সত্যি আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরনো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু ব্যাপার তো সে নিয়ে নয়। গ্রামের মধ্যে এই একটি পুজো, সমস্ত লোক সারা বছর এই 3টে দিনের আশায় পথ চেয়ে বসে থাকে, কিন্তু সেটাকেও আপনারা দেখুন। গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলেমেয়ের মতো। আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ উৎসব শতগুণে বেড়ে যাবে, এই আশাই তো সকলে করে। কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় শাস্তি বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় আপনি নিজে তুলে দেবেন, এ বিশ্বাস করা কি সহজ? আমি তো কিছুতেই মানতে পারছি না। বিজয়া আচমকা উত্তর দিতে পারল না। প্রজারা যে দুঃখী সেটা শুনে তার কোমল হৃদয় ব্যথায় ভরে উঠল, কিন্তু তার মুখের দিকে ক্ষণকালের জন্য চেয়ে থেকে বিলাসের মনে হলো বিজয়া বুঝি চটেছে, তাই রাগে বাক্যহারা হয়ে গেছে। তৎক্ষণাৎ প্রতিবাদী সুর তুলে সেই বলে উঠল, দেখুন, আপনি কিন্তু অনেক কথা কইছেন। এই সাকার নিরাকারের তর্ক যে আপনার সঙ্গে এখন করব, এত পর্যাপ্ত সময় আমাদের নেই। আপনার নামে একটি কেন 100টি পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। শুধু কতগুলো লোক ওই ঢাক ঢোল কাশি অহরাত্র তার কানের কাছে বাজিয়ে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। অহরাত্র তো বাজে না, তবে হ্যাঁ, সকল উৎসবই যা একটু হইচই গন্ডগোল হয়, তাতে যদি কিছু অসুবিধা হয় তা নয় হলোই। আপনাকে বলছি, আপনারা তো মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে? বলাই বাহুল্য শেষ কথাটি ছিল বিজয়ার উদ্দেশ্যে। সে এবারও কিছু বলতে পারল না, তেমনি নিরুত্তর বসে রইল। বিলাস শ্লেষের শুষ্ক হাসি হেসে বলল, আপনি তো কাজ আদায়ের ফোন দিতে ছেলে মেয়ের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগলো না। সে যাই হোক, অযথা বকবক করবার সময় কিন্তু আমাদের নেই। বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে ওকে দেশে এনে মিছিমিছি ওই একরাশ ঢাক ঢোল কাঁসর বাজি ওর কানের মাথা খেয়ে ফেলতে পারবো না আমরা, কিছুতেই না। বিলাসের এই অভদ্র ব্যঙ্গ আর অপমানের কথায় আগন্তুকের 2 চোখ যেন আগুনের ফুলকির মতন জ্বলে উঠল। সে বিলাসের মুখের দিকে চোখ তুলে বলল, দেখুন, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি বা অধিকার তা কিন্তু আমার জানা নেই, কিন্তু আপনারা যেটা করতে চলেছেন সেটা তো শুধু নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার বই তো আর কিছুই নয়। খবরদার, বাবার সম্পর্কে একটাও খারাপ কথা নয়, তাহলে এখনই কিন্তু অন্য উপায় শিখিয়ে দেবো তিনি কে আর কি তার অধিকার। আগন্তুক আশ্চর্য হয়ে বিলাসের দিকে চেয়ে রইল, কিন্তু তার মুখে ভয়ের চিহ্ন মাত্র দেখা গেল না। পরিবর্তে তা ফুটে উঠল বিজয়ার মুখে।
তার বাড়িতে বসে তারই এক অপরিচিত অতিথির প্রতি বিলাসের এই অভদ্র আচরণে ক্রোধে লজ্জায় বিজয়ের সারা মুখ আরক্ত হয়ে উঠল। আগন্তুক মুহূর্তকাল মাত্র বিলাসের দিকে চেয়ে থেকে পরক্ষণেই তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিজয়ের দিকে চোখ ফিরিয়ে বলল, আমার মামা বড়লোক নন, তার পুজোর আয়োজন সামান্যই, তবু এইটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধা হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি এটুকু আপনি সহ্য করে নিতে পারবেন না? না, পারবেন না, কোনো মতেই পারবেন না। কতগুলো মূর্খ চাষার পাগলামি সহ্য করবার জন্য কোনো জমিদারি করে না কেউ। এই শোনো, তোমার আর কিছু বলবার না থাকে তো তুমি এখান থেকে যাও, যাও, অযথা আমাদের সময় নষ্ট করো না। বিলাসের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ সে কিছু বলতেই পারল না। কিন্তু বাবার কাছে বিজয়া এমন শিক্ষা পায়নি, তাই সে শান্ত ধীরভাবে বিলাসের দিকে চেয়ে বলল, আপনার বাবা আমাকে মেয়ের মতন ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছে, কিন্তু আমি বলি হলোই বা 3-4 দিন একটু গোলমাল, তাতে তো আর। কি বলছেন আপনি? আরে আপনি জানেন না এ অসহ্য গন্ডগোল, উন্মাদ করে দেবে আপনাকে। তা হোক গন্ডগোল, মোটে তো 3টে দিন। তাছাড়া আপনি আমার অসুবিধার কথা ভাবছেন, কিন্তু কলকাতায় থাকার সময় কি হতো? সেখানে কি পুজো থামানো যেত, নাকি অষ্টপ্রহরের বাজনা বন্ধ করতে গেলে কেউ শুনতো? এই বলে আগন্তুক যুবকটির দিকে চেয়ে বিজয়া বলল, আপনার মামাকে জানাবেন তিনি প্রতিবার যেমন করেন এবারেও যেন তেমনি পুজোই করেন। আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আগন্তুক এবং বিলাসবাবু উভয়ই বিস্ময়ে হতবাক হয়ে বিজয়ার দিকে তাকিয়ে রইল। বিজয়া আবারও একখানা সরল হাসি হেসে হাত তুলে নমস্কার করে বলল, আপনি তবে এখন আসুন, নমস্কার। ধন্যবাদ, আসি তবে, নমস্কার। আগন্তুক বিজয়ার সাথে সাথে নমস্কারটি বিলাসকে জানালেও রাগে উন্মুক্ত বিলাস তখন এক ঝটকায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। অসহ্য জ্বালায় তার সারা শরীরে যেন আগুন জ্বলছে। কিন্তু সে বা বিজয়া তখনও অবধি জানতেই পারল না এই অপরিচিত যুবকটি তাদের সর্বপ্রধান আসামি জগদীশের ছেলে নরেন্দ্রনাথ ওরফে নরেন। এ কি বিলাসবাবু, উঠলেন যে? চলে যাচ্ছেন নাকি? কিন্তু আমাদের কথাটা তো শেষই হলো না। তালুকটা নেওয়াই কি তাহলে আপনার বাবার শেষ মত? ওটাই বাবার শেষ কথা। কিন্তু এর মধ্যে কোনো রকম গোলমাল নেই তো? না। আজকে তিনি ওবেলায় এদিকে আসবেন? বলতে পারবো না। ও মা, আপনি রাগ করেছেন নাকি? রাগ না করলেও বাবার অপমানে ছেলের উত্তেজিত হওয়া বোধ করি অস্বাভাবিক না, তাই তো? কথাটা বিজয়াকে আঘাত করল, তবুও সে হাসি মুখেই বলল, কিন্তু এতে তার মানহানি হয়েছে, এই ভুল ধারণা আপনার কি করে জন্মালো? তিনি স্নেহবশে মনে করেছেন আমার কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিল। এতে মান অপমানের কথা তো কিছুই নেই বিলাসবাবু। বেশ, আপনি আপনার এস্টেটের দায়িত্ব নিজে নিতে চান নিন, কিন্তু এরপরে বাবাকে আমায় সাবধান করে দিতেই হবে, নইলে তার ছেলে হিসেবে আমার কর্তব্যে তো ত্রুটি রয়ে যাবে। বিলাসবাবু, এই সামান্য বিষয়টা যে আপনি যে এত গুরুতর করে তুলবেন এ আমি ভাবতেও পারছি না। আমার বুঝবার ভরে যদি অন্যায় হয়েই থাকে, আমি অপরাধ স্বীকার করছি, ভবিষ্যতে আর হবে না। এই কথাটা বলার পর বিজয়া ভেবেছিল ব্যাপারটা এখানেই শেষ হবে, নিজের দোষ স্বীকারের সঙ্গে সঙ্গেই সবটা মিটে যাবে। কিন্তু সহজ সরল বিজয়ার জানা ছিল না সংসারে এমন কিছু মানুষও থাকে যার পেঁচানো মনোভাবের দরুন যে কোনো সম্পর্কের সুতোয় গিট পড়তে পড়তে সেটি আর ব্যবহারের যোগ্য থাকে না।
তাই বিলাস যখন প্রত্যুত্তরে বলল, বেশ তো, তাহলে পূর্ণ গাঙ্গুলিকে এক্ষুনি জানিয়ে পাঠান যে রাসবিহারী বাবু যে হুকুম দিয়েছেন তার অন্যথা করা আপনার পক্ষে সম্ভব নয়। তখন বিজয়ার চোখের সামনে এই লোকটির হিংস্র প্রকৃতিটা এক মুহূর্তে একেবারে স্পষ্ট হয়ে গেল। কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে বিজয়া ধীরে ধীরে বলল, সেটা কি ঢের বেশি অন্যায় কাজ হবে না? আচ্ছা আচ্ছা, আমি নিজেই না হয় চিঠি লিখে আপনার বাবার অনুমতি নিয়ে নিচ্ছি। দেখুন, এখন অনুমতি নেওয়া না নেওয়া দুটোই সমান। আপনি যদি তাকে সমস্ত গ্রামের মধ্যে অশ্রদ্ধার পাত্র করে তুলতে চান, আমাকেও তাহলে অত্যন্ত অপ্রিয় কর্তব্য পালন করতে হবে। তা সেই কর্তব্যটা কি শুনি? বাবাকে জানিয়ে দেওয়া আপনার জমিদারি শাসনের মধ্যে তিনি যেন কোনো হাত না দেন। এবার তিনি আমার নিষেধ শুনবেন কিনা তা আমি জানি না, তবে সেই চেষ্টাটা অন্তত আমাকে করতেই হবে। বেশ, আপনি যা পারেন করবেন, কিন্তু অন্যের ধর্মে কর্মে আমি বাধা দিতে পারবো না। আপনার বাবা কিন্তু এ কথা বলতে কখনোই সাহস করতেন না। বিলাসবাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, তিনি আমার বাবা এবং তাকে স্বাভাবিকভাবেই আপনার চেয়ে আমি ঢের বেশি জানবো, চিনব। যাক, আর কোনো রকম তর্ক তুলে কাজ নেই। আমার স্নানের দেরি হয়ে যাচ্ছে, আমি উঠলাম। এই বলে বিজয়া সমস্ত বাগবিতণ্ডা জোর করে বন্ধ করে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো মাত্রই ক্রোধে উন্মত্ত বিলাসের মুখের ওপর থেকে তার সাজিয়ে রাখা ভদ্রতার মুখোশ এক মুহূর্তে খসে পড়ল। নিজের অমানবিক রূঢ় স্বভাবটাকে আর আড়াল করে রাখতে না পেরে সে যতটা সম্ভব কটুস্বরে বিদ্রুপ করে বলে উঠল, মানুষ জাতটাই এমনি নেমো খারাপ। বিজয়া যাবার জন্য পা বাড়িয়েছিল। কথাটা শোনা মাত্রই বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়িয়ে এক মুহূর্তকাল এই বর্বরতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দে ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেল সে। বিজয়া চলে যাওয়া মাত্রই বিলাস বুঝল কাজটা সে ঠিক করল না। আসলে অগাধ পিতৃভক্তির খাতিরেই যে সে বিজয়ার সাথে এমন কটু আচরণ করল, সেটা একদমই ঠিক কথা নয়। পিতার অপমানে তার কতটা মাথা ব্যথা রয়েছে তা সকল বুদ্ধিমানেরা ভালোই বুঝবেন। আসলে এই ধরনের মানুষের চরিত্রই এমন হয়। তাদের স্বভাবই হয় কোথাও অল্প ছিদ্র পেলেই তাকে খুঁচিয়ে নিরর্থক বড় করা। এই বিলাসের মতো মানুষেরা দুর্বলকে পীড়া দিতে ভীষণ পছন্দ করে, তেমনি আনন্দ পায় ভীতুকে আরও ভয় দেখিয়ে ব্যাকুল করে রাখতে, তা সে যেই হোক এবং কারণ যতই অকারণ হোক। কিন্তু বিজয়া যখন এই মুহূর্তে তিলমাত্র মাথা না নুয়ে বিলাসকে তুচ্ছ করে ঘৃণা ভরে দৃষ্টি বিধিয়ে মাথা উঁচু করে চলে গেল, তখন এই গায়ে পড়ে করা ঝগড়াটা বিলাসকে নিজের কাছেই অত্যন্ত ছোট করে ফেলল। খানিকক্ষণ চুপ করে বসে থেকে আর উপায় না দেখে মুখ কালো করে ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়াল সে। না মা, সে তুমি যাই বলো, কাজটা কিন্তু ভালো হয়নি। আমার হুকুমের বিরুদ্ধে হুকুম দিয়ে আমাকে এক প্রকার খাটুই করেছ। তা যাক, বিষয় যখন তোমার, তখন এ কথা নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করতে চাইনি। কিন্তু বারবার এরকম ঘটলে আত্মসম্মান বজায় রাখবার জন্য তো আমাকে সব কিছু ছেড়ে এখান থেকে দূরে সরে যেতে হবে। তাই কিন্তু আমি আগে ভাগেই তোমাকে জানিয়ে রাখছি। দুপুর নাগাদ রাসবিহারী এলেন ছেলেকে সঙ্গে করে। এক নাগারে শুনিয়ে গেলেন বিস্তর কথা। সে কথার স্বরে তীব্রতা না থাকলেও ঝাঁজ যে ছিল তা বুঝতে বাকি রইল না বিজয়ার। তবুও সে কোনো উত্তর না দিয়ে অপরাধটা একরকম স্বীকার করেই নিল। রাসবিহারী তখন কিছুটা নরম হয়ে বিষয় সংক্রান্ত অন্যান্য কথাবার্তা তুললেন। নতুন তালুকটা কেনার আলোচনা শেষ করে বললেন, জগদীশের তরুণ বাড়িটা যখন তুমি সমাজকেই দান করলে মা, তখন আর বিলম্ব না করে
এই পুজোর ছুটিটা শেষ হলেই তো তা দখল নিতে হবে, কি বলো? আপনি যা ভালো বুঝবেন তাই হবে। টাকা পরিশোধ করবার মেয়াদ তো তাদের শেষ হয়ে গেছে। সে তো অনেক দিন আগেই। জগদীশ তার সমস্ত খুচরো ঋণ একত্র করবার জন্য তোমার বাবার কাছে 8 বছরের করারে 10,000 টাকা কর্জ নিয়ে কবালা লিখে দেয়। এবার শর্ত ছিল এর মধ্যে শোধ দিতে পারলে ভালোই, আর না পারে তো বাড়ি, বাগান, পুকুর এই সমস্তই সম্পত্তি আমাদের। 8 বছর পার হয়ে এটা 9 বছর চলেছে। এবার তুমিই বলো। আচ্ছা, শুনেছি তার ছেলে নাকি এখানে আছেন। তাকে নাকি আরো কিছুদিন সময় দিয়ে দেখলে হয় না? যদি কোনো উপায় করতে পারেন। না না, ওসব পারবে না। আমি তো বলছি পারবেই না। যদি পারতই তাহলে তো। আরে পারলি আমরা দেবো কেন? টাকা নেওয়ার সময় মাথাটা হুঁচছিল না নাকি? যে কি শর্ত করেছি এ শর্ত কি করে? বাবার কথা শেষ না হতে বিলাস হঠাৎ গর্জন করে উঠল। এতক্ষণ সে কোনো রকমে ধৈর্য ধরে চুপ ছিল, কিন্তু এবার আর তার সহ্য হলো না। বিজয়া বিলাসের দিকে একবার চেয়ে পরক্ষণে রাসবিহারীর দিকে মুখ ফিরিয়ে শান্ত দৃঢ় কণ্ঠে বলল, তিনি আমার বাবার বন্ধু ছিলেন। তার সম্বন্ধে সসম্মানে কথা কইতে বাবা আমাকে আদেশ করে গেছেন। আরে 1000 বার করে কয়ে গেল সে যে একটা। তুমি চুপ করো না বিলাস, এত এত মাঝে কথা বলছো কেন? না বাবা, এইসব বাজে সেন্টিমেন্ট আমি কিছুতেই সইতে পারি না। তা সে কেউ আমার উপর রাগি করুক আর যাই করুক, আরে আমি তো আর সত্যি কথা বলতে মোটেও ভয় পাই না। তা বটে, তা বটে। আসলে আমাদের বংশের এই স্বভাবটা আমারও গেল না কিনা, বুঝলে না বিজয়া? আমি আর তোমার বাবা এই জন্যই সমস্ত দেশের বিরুদ্ধে সত্য ধর্ম গ্রহণ করতে ভয় পাইনি, বুঝলে কিনা? বাবা মৃত্যুর আগে আমাকে আদেশ করে গিয়েছিলেন ঋণের দায়ে তার বাল্যবন্ধুর প্রতি যেন কোনো অত্যাচার না করি। বলতে বলতে বিজয়ার চোখ ছলছল করে উঠল। সেদিন বাবার কথাগুলো সে গ্রাহ্য করে শোনেনি, কিন্তু আজ বাবার অনুপস্থিতিতে সেই আদেশই তাকে কোনো রকম খারাপ সিদ্ধান্ত নেওয়া থেকে বাধা দিচ্ছিল। তবে তিনি কেন সমস্ত দেনাটা নিজে ছেড়ে দিয়ে গেলেন না শুনি? কাকাবাবু, আমি চাইছি জগদীশবাবুর ছেলেকে ডেকে পাঠিয়ে সমস্ত কথা যেন জানানো হয়। তা সে যদি এবার আরো 10 বছর সময় চায়, এবার তাও দিতে হবে তাকে। তাহলে তো দেশের সমাজ প্রতিষ্ঠার আশা সাগরে রতলে গর্ভে বিসর্জন দিতে হবে দেখছি। কাকাবাবু, আপনি একবার তাকে ডেকে পাঠিয়ে এই বিষয়ে তার কি ইচ্ছে না ইচ্ছে জানতে পারবেন না? বিজয়া বিলাসের কোনো কথাতেই আমল দিচ্ছিল না। ওদিকে রাসবিহারী অতিশয় ধূর্ত লোক। তিনি ছেলের ঔদ্ধত্যের জন্য মনে মনে বিরক্ত হলেও বাইরে তার মতটাকে ঠিক প্রমাণ করতে খানিক ভূমিকার ছলে বললেন, দেখো মা, তোমাদের মতান্তরের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা কওয়া কিন্তু উচিত নয়। কারণ কি সে তোমাদের ভালো, সে আজ না হয় কাল তোমরাই স্থির করে নিতে পারবে। এই বুড়োর মতামতের কিন্তু দরকার হবে না। কিন্তু কথা যদি বলতে হয় মা, তাহলে স্বীকার করতেই হবে। এক্ষেত্রে কিন্তু তোমারই ভুল হচ্ছে। জমিদারি চালাবার কাজে আমাকেও তো বিলাসের কাছে হার মানতে হয়, সে আমি অনেকবার দেখেছি। আচ্ছা তুমি বলো দেখি, কার গরজ বেশি, তোমার না জগদীশের ছেলের? তার ঋণ পরিশোধের সাধ্যই যদি থাকতো, সে কি নিজে এসে একবার চেষ্টা করে দেখতো না? সে তো জানে তুমি এখানে এসেছো। এখন আমরাই যদি উপযাচক হয়ে তাকে ডাকিয়ে পাঠাই, সে নিশ্চয়ই একটা বড় রকমের সময় নেবে। কিন্তু তাতে ফল শুধু এই হবে, সে টাকাও দিতে পারবে না, আর তোমাদের সমাজ প্রতিষ্ঠার সংকল্প চিরদিনের জন্য একেবারে ডুবে যাবে। তাই ভালো করে ভেবে দেখো দেখি মা, তার চেয়ে এই কি ঠিক নয়? বিজয়া নীরবে বসে রইল। তার মনের ভাব অনুভব করে বৃদ্ধ রাসবিহারী বললেন, আচ্ছা বেশ, তাকে লুকিয়ে তো কিছু করা চলবে না। তাই সে নিজে যদি সময় চায়, তখন না হয় বিবেচনা করেই দেখা যাবে। কি বলো মা? বিজয়া এ কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালেও তার মুখের ভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এ প্রস্তাব তার মন মতো হয়নি। ওদিকে রাসবিহারীও আজ বিলক্ষণ বিজয়াকে চিনলেন।
ভালো করে তিনি বুঝতে পারলেন এ মেয়ের বয়স কম হলেও সে যে তার বাবার সকল বিষয় আশয়ের মালিক সেটা ভালো করেই জানে সে। সুতরাং তাকে এত সহজে মুঠোর ভেতর আনা যাবে না। অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় লাগবে। তাই একটা কথা নিয়ে বেশি টানাহেচড়া করা ঠিক হবে না। লেবুকে বেশি কচলে এখনই তেতো করা উচিত নয়। এরকম 7-5 ভাবতে ভাবতে আরও 2-1টা কথা বলে রাসবিহারী বিজয়ার থেকে বিদায় নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। দিগড়ায় স্বর্গীয় জগদীশবাবুর বাড়িটা সরস্বতী নদীর ওপারে। নদীর এই তীরের কতগুলি বাঁশঝাড়ের জন্যই বনমালী বাবুর বাড়ির ছাদ থেকে তা দেখা যেত না। এখন শরৎকালের শেষ, সরস্বতীর জলধারা ক্রমে কমে আসছে। তার ধার ঘেঁষা তীর দিয়ে মাঠ থেকে কাজ সেরে ফেরা চাষিদের পায়ে হাঁটা পথটিও পায়ে পায়ে শুকিয়ে কঠিন হয়ে আসছে। সেই পথ দিয়েই হেঁটে আসছিল বিজয়া। আজ দুপুরে সে বাড়ির বুড়ো দারোয়ান কানহাইয়া সিংকে সঙ্গে করে বেড়াতে বেরিয়েছিল। ওপারের বাবলা, বাঁশ, খেজুর আরও সব অনেক গাছপালার ফাঁক দিয়ে অস্ত যাওয়া সূর্যের হলদে আলো বিজয়ার মুখের ওপর এসে পড়ছে। অন্যমনস্ক দৃষ্টিতে দুদিকের তীরের এটা ওটা সেটা দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় এসে চোখ পড়ল তার। নদীর মধ্যে গোটা কয়েক বাঁশ একসাথে করে পারাপারের জন্য একটা সেতু তৈরি করা হয়েছে। বিজয়া সেটা ভালো করে দেখার জন্য জলের ধারে এসে দাঁড়াতেই দেখল খানিক দূরেই কে একজন বসে এক মনে মাছ ধরছে। সারা পেয়ে লোকটি মুখ তুলে নমস্কার করল। আরে, এই যে সেই পূর্ণবাবুর ভাগ্নেটি, সেদিন মামার হয়ে বিজয়ার কাছে দরবার করতে এসেছিল। বিজয়া তাকে চিনতে পেরে প্রতি নমস্কার করতেই সে কাছে এসে হাসি মুখে বলল, তা বিকেলবেলায় বেড়াবার জন্যে নদীর ধারটা মন্দ জায়গা নয় বটে, কিন্তু এই সময়টা ম্যালেরিয়ার ভয়ও কম নেই। আপনাকে কেউ সাবধান করে দেয়নি? না, তাছাড়া সাবধান করলেই বাকি। ম্যালেরিয়া তো লোক চেনে না। তাও তো আমি না জেনে এসেছি। আপনি তো দেখছি জেনে শুনেই জলের ধারে বসে আছেন। কই দেখি, কি মাছ ধরলে? এই পুঁটি মাছ 2 ঘন্টায় মাত্র 2টি পেয়েছি। মজুরি পোষায়নি, কিন্তু কি করি বলুন, আপনার মতো আমিও প্রায় বিদেশি। এখানে বাইরে বাইরে দিন কেটেছে, প্রায় কারোর সঙ্গেই তেমন আলাপ পরিচয় নেই। কিন্তু বিকেলটা তো যে করেও কাটাতে হবে, কি বলেন? আমারও প্রায় সেই দশা। আপনাদের বাড়ি বুঝি পূর্ণবাবুর বাড়ির কাছেই? না, ওই যে নদীর ওপারে। আমাদের বাড়ি ওই দিগড়ায়। এই বাঁশের পুল দিয়ে যেতে হয়। ও, দিগড়ায়? তাহলে বোধহয় আপনি জগদীশবাবুর ছেলে নরেনবাবুকে চিনবেন। তা চিনি মই। ও, তা তিনি কিরকম মানুষ বলতে পারবেন? অত্যন্ত কৌতূহলে কথাটা জিজ্ঞাসা করে ফেললেও নিজের অভদ্র প্রশ্নে নিজেই অত্যন্ত লজ্জিত হয়ে উঠল বিজয়া। সেই লজ্জা লোকটির দৃষ্টিও এড়াল না। এক গাল হেসে বলল, তার বাড়ি তো আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন, এখন আর তার সম্পর্কে আর জেনে লাভ কি? কিন্তু যে সৎ উদ্দেশ্যে নিয়েছেন সে কথা যদিও এই অঞ্চলের সবাই শুনেছে। তা এদিকে আর কি কি রাষ্ট্র হয়েছে শুনি? একেবারে সব নিয়ে ফেলেছি। হবারই কথা। জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে বিক্রি কবালায় বাঁধা ছিল। তার ছেলের তো সাধ্য নেই তত টাকা শোধ করেন। আবার এদিকে মেয়াদও শেষ হয়েছে, এ খবরও তো সবাই জানে। তাছাড়া বাড়িটাও তো মন্দ নয়, বেশ বড় বাড়ি। যে জন্য নিচ্ছেন তার পক্ষে ভালোই হবে। চলুন না, আর একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে। হ্যাঁ চলুন,
আপনি যখন গ্রামের লোক তখন নিশ্চয়ই সমস্তটাই জানেন। আচ্ছা, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভালো করে ডাক্তারি পাশ করে এসেছে। কোনো ভালো জায়গায় প্র্যাকটিসটা আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়েও কি বাপের ঋণটা শোধ করতে পারবেন না? সম্ভব নয়। শুনেছি চিকিৎসা করাই নাকি তার ইচ্ছে নয়। ও তাই নাকি? তাহলে তার সংকল্পটা কি? এত খরচপত্র করে বিলেতে গিয়ে কষ্ট করে ডাক্তারি শেখার পর আর অন্য কি পরিকল্পনা থাকতে পারে? যা বুঝছি লোকটি বোধহয় একেবারেই অপদার্থ। অসম্ভব নয়। তবে শুনেছি নাকি নরেনবাবু নিজে চিকিৎসা করে রোগ সারানোর চেয়ে এমন কিছু একটা নাকি করে যেতে চান যাতে ঢের ঢের বেশি লোকের উপকার হবে। এই কি যেন নানা প্রকার যন্ত্রপাতি নিয়ে দিনরাত পরিশ্রমও করছেন খুব। ওই কথাগুলো কানে আসে আর কি মাঝে মাঝে। বলেন কি? সে তো ভালো কথা, কিন্তু তার বাড়ি ঘর তোর গেলে কি করে ওসব করবে? তখন তো রোজগার করা চাই। আচ্ছা, আপনি তো বলতে পারবেন বোধহয় বিলেত যাওয়ার জন্যই কি এখানকার লোকে তাকে এক ঘরে করে রেখেছে? সে তো বটেই। আমার মামা পূর্ণবাবু তারও তো এক প্রকার আত্মীয়, তবুও পুজোর কদিন বাড়িতে ডাকতে সাহস করেননি। কিন্তু তাতে তার কিছুই এসে যায় না। নিজের কাজকর্ম নিয়ে আছেন, সময় পেলে ছবি আঁকেন, বাড়ি থেকে বাড়ি হন। ওই তার বাড়ি। এই বলে আঙুল দিয়ে গাছপালা ঘেরা একটা বিশাল অট্টালিকা দেখিয়ে দিল ভদ্রলোক। তা কথা বলতে বলতে আমরা অনেক দূর এসে পড়েছি। আপনার দারোয়ানটি কিন্তু অনেকক্ষণ উসখুস করছে। বোধহয় এটাই বলতে চাইছে সে। আমাকেও তো ওই বাঁশের সেতু দিয়েই গ্রামে ঢুকতে হবে। আচ্ছা চলুন তাহলে, তাড়াতাড়ি পা চালাই। হ্যাঁ চলুন, কিন্তু মানে বলছি কি, তাহলে কি তার কোনো আত্মীয় কুটুম্বের ঘরেও আশ্রয় পাওয়ার ভরসা নেই? কার? ও নরেনবাবুর? কি যে বলেন, কে আছে যে আশ্রয় দেবে? বুঝতে পারছি। তাছাড়া তিনিও যে কারোর কাছে যেতে চান না সে কথাও ঠিক। নইলে এই মাসের শেষেই তো তাকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। আর কেউ হলে অন্তত আমাদের সঙ্গেও একবার দেখা করবার চেষ্টা করতে। হয়তো তার দরকার নেই, আর নয়তো ভাবছেন গিয়ে কি হবে। আপনি তো আর সত্যিই তাকে বাড়িতে থাকতে দিতে পারবেন না। একেবারে না পারলেও আর কিছুদিন তো থাকতে দিতে পারাই যায়। দেনার দায় হাজার হলেও তো একজনকে এভাবে তার বাপ ঠাকুরদার বাড়ি থেকে উচ্ছেদ করতে খারাপ লাগবে। আচ্ছা, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে তার সঙ্গে আপনার বেশ ভালোই পরিচয় আছে। কি আছে নাকি? লোকটি শুধু হাসল, কোনো উত্তর দিল না। ততক্ষণে পুলটির কাছাকাছি এসে পড়েছে ওরা। এই আমাদের গ্রামে ঢুকবার পথ। আসি তবে, নমস্কার। এই বলে হাত তুলে নমস্কার করে লোকটা বাঁশের পুলের ওপর দিয়ে টলমল পায়ে কোনো মতে পার হয়ে সংকীর্ণ বনের ভেতর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সে চোখের আড়াল হতেই বিজয়ার মনে হলো তার ভেতর একটা অদ্ভুত রকমের দোলাচল দেখা দিয়েছে, যেন কালবৈশাখীর ঝড় উঠতে চলেছে কিংবা ঝোড়ো কোনো তুফানের পূর্বাভাস। কিন্তু কেন এরকম কেন হচ্ছে হঠাৎ? সেই আলো আধারে বনের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বিজয়া মনে মনে ভাবল, লোকটি কে? আবার কবে দেখা হবে তার সঙ্গে? দেখো মা বিজয়া, আমরাই নোটিশ দিয়েছি,
আবার আমরাই যদি তাকে এখন রদ করতে চাই, আর 5 জন প্রজার কাছে সেটা কি রকম দেখাবে বলো দেখি? একবার ভেবে একটু দেখো মা। তাহলে একখানা চিঠি লিখে তার কাছে পাঠিয়ে দিন না। আমার মনে হচ্ছে তিনি শুধু অপমানের ভয়ে এখানে আসতে সাহস করছেন না। তিনি নিশ্চয়ই ভেবেছেন আমরা তার কথা শুনবো না। বাবা, এ তো মহামানী লোক দেখছি। তার অপমানটা ঘাড়ে দিয়ে আমাদের যেতে তাকে এখন থাকতে দিতে হবে। তাতেও তো দোষ নেই কাকাবাবু। অযাচিত দয়া করার মধ্যে কোনো লজ্জা তো নেই। ভালো, লজ্জা না হয় নেই, কিন্তু আমরা যে সমাজ প্রতিষ্ঠার সংকল্প করেছি তার কি হবে বলো দেখি? তার অন্য কোনো ব্যবস্থাও আমরা করতে পারবো। দেখো মা, তোমার বাবা যথেষ্টই টাকা রেখে গেছেন। তুমি অন্য ব্যবস্থাও করতে পারো, সে আমি বুঝলুম, কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে দাও দেখি মা। যাকে আজ পর্যন্ত কখনো চোখেও দেখোনি, আমাদের সকলের অনুরোধ এড়িয়ে, তার জন্যই বা তোমার এত ব্যথা কেন বলো দেখি? ভগবানের করুণায় তোমার আরো 5 জন প্রজা আছে, আরো 10 জন খাতক আছে। তাদের সকলের জন্যই কি এই ব্যবস্থা করতে পারবে তুমি? আগে সে জবাব আমাকে দাও দেখি মা বিজয়া। আপনাকে তো বলেছি এটা বাবার অনুরোধ। তাছাড়া আমি শুনেছি দাসী চাকরদের মধ্যে কে যেন বলছিল যে তিনি নাকি এক ঘরে হয়ে রয়েছেন। এখন থেকে আবার ঘর ছাড়া করলে আত্মীয় কুটুম্ব কারোর বাড়িতেই তার আশ্রয় পাওয়ার পথ নেই। তাই তার পরিণতি কল্পনা করতে আমার ভারী কষ্ট হচ্ছে কাকাবাবু। তোমার এইটুকু বয়সে যদি এই কষ্ট হয়, আমার এতখানি বয়সে যে কষ্ট কত বড় হতে পারে সেটা কি ভাবতে পারো? আমার এই দীর্ঘ জীবনে এই কি প্রথম কোনো অপ্রিয় কাজের সামনে দাঁড়িয়েছি বলে তুমি আমায় ভাবো? না গো না, তা নয়। কর্তব্য চিরদিনই আমার কর্তব্য, তার সামনে তো আর দুর্বল হলে চলে না। বনমালী যে কঠোর দায়িত্ব আমার উপর উপড়ে দিয়ে গেছে, সে ভার আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বহন করতেই হবে। তাতে যত দুঃখ কষ্টই না আমাকে ভোগ করতে হোক। শোনো মা, স্পষ্ট করেই বলছি, হয় আমাকে সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করো, নয়তো কিছুতেই তোমার এই অসঙ্গত অনুরোধ আমি কিন্তু রাখতে পারবো না। বিজয়া মুখ নিচু করে নীরবে বসে রইল। বাবার অপরাধে নিরপরাধ ছেলের মাথা থেকে ছাদ কেড়ে নেওয়ার সিদ্ধান্তটা বিজয়ার মনে প্রচণ্ড ব্যথা দিতে লাগলো। সত্যি বলতে কি, রাসবিহারী যতই বলুন যে এ কাজ করতে তারও খারাপ লাগছে, বিজয়ের তা কিছুতেই বিশ্বাস হলো না। বরঞ্চ তার মনে হলো প্রজাদের এতটুকু ভুলেও গুরুতর শাস্তি থেকে তাদের বঞ্চিত করা কাকাবাবুর কাছে ভয়ানক পাপ। কিন্তু বিজয়া এখন কি করবে? জোর করে নিজের ইচ্ছায় কিছু করা যে তার পক্ষে অসম্ভব। বিজয়া ভালো মতোই বুঝছে এই গ্রামে হইচই ফেলে দিয়ে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করে খ্যাতিলাভ করাটাই বিলাসবিহারীর জেদ, এবং বিজয়ার মৃত বাপের দোহাই দিয়ে ছেলের সেই জেদকে বাস্তবের রূপ দেওয়াই রাসবিহারীর একমাত্র উদ্দেশ্য। আরে মা, তোমার জিনিস তুমি দান করবে, আমি বাদ সাধবো কেন? আমি শুধু এই দেখতে চেয়েছিলুম যে বিলাস যা করতে চেয়েছিল তা স্বার্থের জন্য নয় আর রাগের জন্য নয়। সে তো শুধু কর্তব্য বলেই চেয়েছিল, ঠিক কিনা? এতদিন আমার বিষয় তোমার বাবার বিষয় সব এক হয়েই তোমাদের দুজনের হাতে পড়বে। সেদিন বুদ্ধি দেবার জন্য এ বুড়োকেও তার খুঁজে পাবে না গো। সেদিন যাতে তোমাদের উভয়ের মতের মিল না হয়, সেদিন তোমার স্বামীর প্রত্যেক কাজটিকে যাতে অভ্রান্ত বলে শ্রদ্ধা করতে পারো, বিশ্বাস করতে পারো, কেবল আমি এই যে এসেছি। নইলে দান করতে, দয়া করতে সেও জানে আর আমিও জানি, কিন্তু সেই দান অপাত্রে হলে যে কিছুতেই চলবে না গো মা। এই শুধু তোমার কাছে আমার প্রমাণ করা। এখন বুঝলে মা, কেন আমরা জগদীশের ছেলেকে দয়া করতে চাই, কেন সে দয়া একেবারেই অসম্ভব। বুঝতে পারলে তো? এই বলে ধূর্ত রাসবিহারী সস্নেহ হাসির মুখোশ মুখে এঁটে
বিজয়ার দিকে চেয়ে রইলেন। এই পরম সারগর্ভ ও অকাট্য যুক্তির বিরুদ্ধে তর্ক করা চলে না, তাই বিজয়া চুপচাপ বসে রইল। রাসবিহারী আবার বললেন, এখন বুঝলে তো মা বিজয়া, বিলাস ছেলে মানুষ হলেও কত দূর পর্যন্ত ভবিষ্যৎ ভেবে কাজ করে। ওই যে তোমাকে বললুম, আমি তো এই কাজেই চুল পাকালুম গো, কিন্তু জমিদারি কাজে ওর চাল বুঝলে আমাকে মাঝে মাঝে স্তম্ভিত হয়ে চিন্তা করতে হয়। হ্যাঁ। বিজয়া কিছু উত্তর না দিয়ে নীরবে ঘাড় নাড়ল। 4:30 বাজে বলে রাসবিহারী লাঠিটা হাতে করে ধরে উঠে দাঁড়িয়ে বললেন, এই সমাজ প্রতিষ্ঠার চিন্তায় বিলাস যে কিরকম উতলা হয়ে উঠেছে তা ভাষায় বুঝিয়ে বলা যায় না। তার ধ্যান জ্ঞান ধারণা সমস্তই হয়েছে এখন ঈশ্বরের চরণে আমার কেবল এই একটাই প্রার্থনা, তার আনা সেই শুভ দিনটি যেন আমি নিজের চোখে দেখে যেতে পারি। এই রাসবিহারী তার 2 হাত জোর করে ব্রহ্মের উদ্দেশ্যে বারবার নমস্কার করলেন। সদরের কাছে এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, ছোকরা একবার আমার কাছে এলেও না হয় যা হোক একটা বিবেচনা করার চেষ্টা করতুম, কিন্তু তাও তো কখনো, কি আর বলবো, একেবারে হতভাগা ছেলে। বাপের স্বভাবটা 16 কলায় পেয়েছে, সে তো দেখতেই পাচ্ছি। যাকে চলি মা, চলি। রাসবিহারী চলে গেলেও সেইখানে একভাবে বসে বিজয়া কি যেন ভাবতে লাগলো। হঠাৎ বাইরের দিকে নজর পড়ায় দেখল বেলা পড়ে আসছে। বিজয়া নিজেকে ধাতস্থ করে ডাক দিল, কানাই দাদা, কানাই দাদা, হাতের সব কাজ ফেলে দিয়ে তাড়াতাড়ি এসো এদিকে, নদী তীরে যাব। ঘরে বিজয়ার দম বন্ধ হয়ে আসছিল, তাই সেদিনের মতো কানাই সিংকে নিয়ে সে নদীর দিকে বেড়াতে বেরুল। এবং আগের দিনটার মতনই ঠিক একই জায়গায় বিজয়া দেখল সে লোক আজও বসে মাছ ধরছে। অনেক দূর থেকে বিজয়া তা দেখতে পেল, কাছাকাছি এসে সে যেন দেখতে পায়নি এমন একটা ভাব করে চলেই যাচ্ছিল। হঠাৎ কানাই সিং পিছন থেকে ডেকে উঠল, সালাম বাবুজি, শিকার মিলা। কথাটা বিজয়ার কানে যাওয়া মাত্রই তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই যে লোকটা ছিপ রেখে উঠে আসছে তাদের দিকে, বিজয়ার দিকে। আজ আবারও কথা হবে তাহলে তার সঙ্গে। লোকটার মুখ জুড়ে এক অদ্ভুত অথচ গভীর হাসি, কি যেন আছে তাতে। বিজয়া তার তল খুঁজে পেল না। আরে নমস্কার নমস্কার। যাই বলুন, দেশের প্রতি কিন্তু আপনার সত্যিকারের টান আছে বটে, এমনকি তার ম্যালেরিয়াটা পর্যন্ত না নিলে আপনার চলছে না দেখছি। আপনার নেওয়া হয়ে গেছে বোধহয়, কিন্তু দেখে তো মনে হয় না। আরে ডাক্তারদের একটু সবুর করে নিতে হয় বই কি, অমন তাড়াতাড়ি। সে কি, আপনি ডাক্তার নাকি? না না, মানে আসলে এত বড় একজন ডাক্তারের প্রতিবেশী আমরা, সবাইকে দিয়ে থুয়ে তবে তো আমাদের, কি বলেন? শুধু প্রতিবেশী নয়, তিনি যে আপনার একজন বিশেষ বন্ধু সেটা আমি আগেই অনুমান করতে পেরেছিলাম। তা আমার কথা তাকে বলেছেন নাকি? আপনি তাকে একটা অপদার্থ হতভাগা মনে করেন, এ তো পুরনো গল্প, সবাই করে। এ আর নতুন করে বলবার দরকার কি? তবে একদিন হয়তো সে আপনার সঙ্গে দেখা করতে যাবে। আমার সঙ্গে? কিন্তু আমার সঙ্গে দেখা করে তার লাভ কি? তাছাড়া আপনি কিন্তু আমায় লজ্জা দিচ্ছেন। তার সম্বন্ধে তো আমি এরকম কথা আপনাকে বলিনি। না বলে থাকলেও তো বলাই উচিত ছিল। যার বাড়ি ঘর দর বিকিয়ে যায় তাকে সবাই হতভাগ্য বলে, বলুন কিনা? আমরাও তো বলি, সামনে না পারি আড়ালেও তো আমরা বলতে পারি। আপনি দেখছি সত্যিই তার খুব ভালো বন্ধু।
তা এক প্রকার ঠিকই বলেছেন। এমনকি তার হয়ে আমি নিজেই আপনাকে ধরতাম যদি না জানতাম আপনি সৎ উদ্দেশ্যেই তার বাড়িখানা নিয়েছেন। বিজয়া কেবল একবার মুখ তুলে চাইল, কিন্তু এ সম্বন্ধে কোনো মন্তব্য করল না। কথায় কথায় আজও তারা অনেকটা পথ পর্যন্ত এগিয়ে গিয়েছিল। দেখা গেল ওপারে একদল লোক সার বেঁধে নরেন্দ্রবাবুর বাড়ির দিকে চলেছেন। তার মধ্যে 50 থেকে 15 পর্যন্ত সব বয়সের লোকই ছিল। ওই যে ওদের দেখছেন, ওরা কোথায় যাচ্ছে বলুন তো? ওই নরেনবাবুর স্কুলে পড়তে। তার স্কুল? বিলে পয়সায় চালান বুঝি? তাকে খুব ভালো করে চিনে গেছেন দেখছি। আসলে জানেন তো, অপদার্থ লোকের কোথাও আত্মগোপন করা চলে না। নরেন বলে, আমাদের দেশে সত্যিকারের চাষি নেই, চাষ করা ওই পৈতৃক একটা পেশা আর কি। তাই সময়ে অসময়ে জমিতে দুবার লাঙল দিয়ে বীজ ছড়িয়ে আকাশের পানে হাঁ করে চেয়ে বসে থাকে। একে কি আর চাষ করা বলে, না লটারির খেলা বলে? কোন জমিতে কখন সার দিতে হয়, কাকে সার বলে, কাকে সত্যিকারের চাষ করা বলে, এসব তো এরা জানেই না। বিলেতে থাকতে ডাক্তারি পড়ার সঙ্গে এ বিদ্যেটাও সে শিখে এসেছিল। হ্যাঁ, তা ভালো কথা। একদিন যাবেন তো তার স্কুল দেখতে? এই তো মাঠের মাঝখানে গাছের তলায়, এই যেখানে ওই বাপ বেটা ঠাকুরদায় একসাথে মিলে সবাই সকলে পাঠশালায় বসে, সেখানে। যাওয়ার জন্য বিজয়ার খুব কৌতূহল হলো। প্রায় বলেই ফেলছিল হ্যাঁ যাব, কিন্তু পরক্ষণে কি মনে হতে দমে গিয়ে বলল, না থাক। আচ্ছা একটা কথা, অত বড় বাড়ি থাকতে তিনি গাছতলায় পাঠশালা বসান কেন? এসব শিক্ষায় বুঝলেন তো, কেবল মুখের কথায় বই মুখস্থ করিয়ে দেওয়া যায় না, তাদের হাতে নাতে চাষ করিয়ে দেখাতে হয়। যে এই জিনিসটা রীতিমতো শিখে করলে 2 গুণ, এমনকি 4-5 গুণও ফসলও পাওয়া যায়। তার জন্য মাঠ দরকার, চাষ করা দরকার। কপাল ঠুকে মেঘের পানে চেয়ে হাত পেতে বসে থাকা তো অপ্রয়োজনীয়, তাই না? এখন বুঝলেন তো কেন তার পাঠশালা গাছতলায় বসে? একবার যদি তার স্কুলের মাঠের ফসল দেখেন, আপনার চোখ একেবারে জুড়িয়ে যাবে। এখনো তো বেলা আছে, আজই চলুন না। ওই তো দেখুন, দেখা যাচ্ছে। না, আজ থাক। আচ্ছা বেশ, তবে থাক। চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি কিছুটা। কিছুক্ষণ ওরা পাশাপাশি হাঁটতে থাকলো। এর মধ্যে বিজয়া একটা কথাও বলেনি। ভেতরে ভেতরে তার কেমন যেন লজ্জা করছে, অথচ লজ্জার কারণটা কি সে নিজেও ভেবে পেল না। আচ্ছা, আপনি তো ধর্মের জন্যই তার বাড়িটা নিচ্ছেন, কিন্তু এই কবিঘে জমি যখন ভালো কাজেই লাগছে, তখন এটা তো আপনি অনায়াসেই ছেড়ে দিতে পারেন না? এই অনুরোধ করবার ভার তো তার তরফ থেকে দরবার করার আপনার কি কোনো বিশেষ অধিকার আছে? দেখুন, এটা তো আর অধিকার দেওয়ার উপর নির্ভর করে না, নেবার ওপর নির্ভর করে। এই সংসারে যা যা ভালো কাজ, সে সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার দায়িত্ব ভগবান জন্ম থেকেই মানুষকে দিয়ে দেয়। মানুষকে এজন্য মানুষের কাছে হাত পেতে চাইতে হয় না। কিন্তু আপনার বন্ধু তো এই জন্যই এখানে বসে থাকতে পারবেন না। না, কিন্তু তিনি হয়তো আমার উপরে এ ভার দিয়ে যেতে পারেন। সে আমি অনুমানই করেছিল। করবারই তো কথা। এ সকল কাজ আগে ছিল দেশের ভূস্বামীর, তাদের ব্রহ্মোত্তর দিতে হতো। এখন সে দায় নেই বটে, কিন্তু তার জের মেটেনি। তাই 2-4 বিঘে কেউ ঠকিয়ে নেবার চেষ্টা করলেই তারা পূর্ব সংস্কার বসে টের পান, বুঝলেন? বিজয়া চেষ্টা করলো হাসার, কিন্তু পারল না।
এসব সহজ সরল পরিহাসও তার বুকের ভেতর গিয়ে কোথায় যেন বিঁধতে লাগলো। কিছুক্ষণ নিঃশব্দে চলার পর সে হঠাৎ প্রশ্ন করল, আপনি নিজেও তো আপনার বন্ধুকে আশ্রয় দিতে পারেন। কিন্তু আমি তো এখানে থাকি না, বোধহয় 1 সপ্তাহ পরেই চলে যাব। চলে যাব কথাটা শুনেই বিজয়ার ভেতরটা ছ্যাঁত করে উঠল। কিন্তু কেন জানা নেই। কিন্তু কিন্তু আপনার বাড়ি যখন এখানে, তখন নিশ্চয়ই ঘন ঘন যাতায়াত করতে হয়। না, আর বোধহয় আমাকে আসতে হবে না। বিজয়ার বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। সে জানে এ সম্বন্ধে অযথা প্রশ্ন করা কোনো মতেই উচিত হবে না, কিন্তু শেষ অবধি আর কিছুতেই কৌতূহল দমন করতে পারল না সে। এখানে বাড়ির লোকের ভার নেওয়ার লোক আপনার নিশ্চয়ই আছে, কিন্তু না না, সেরকম লোক আর কেউ নেই। আপনার বাপ মা? আমার বাপ মা, ভাই বোন কেউই নেই। আরে এই দেখুন, আপনার বাড়ির সামনে এসে পড়েছি যে আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নমস্কার, আমি তাহলে চললুম। শুনুন না, বলছি ভেতরে আসবেন না? না, আজ আর আসবো না, ফিরে যেতে হবে। এখনই অন্ধকার নেমে যাবে, বুঝছেনই তো। নমস্কার। বিজয়া হাত তুলে প্রতিনমস্কার করে অত্যন্ত সংকোচের সাথে ধীরে ধীরে বলল, বলছি আপনার বন্ধুকে একটি বার রাসবিহারী বাবুর কাছে যেতে বলতে পারেন না? কেন? তার কাছে কিসের জন্য যাওয়া? আসলে তিনি বাবার সমস্ত বিষয় সম্পত্তি দেখেন কিনা। হ্যাঁ, সে আমি জানি, কিন্তু তার কাছে যেতে কেন বলছেন? বিজয় এ প্রশ্নের আর কোনো উত্তর দিতে পারল না। লোকটি কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে বোধহয় উত্তরেরই প্রতীক্ষা করছিল। জবাব না পেয়ে বলল, ঠিক আছে, আমার ফিরতে রাত হয়ে যাবে, এবারে আমি আসি, কেমন? নমস্কার। বিজয়াদের বাড়ি সংলগ্ন উঠোনের এই দিকের অংশটা খুব বড়। বড় বড় লম্বা লম্বা আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হয়ে আসছিল। কানাই সিং বলল, ভাইজি, এই ঘুরে সদর দরজা দিয়ে গেলে ভালো হতো না? এসব দেখার মতন মনের অবস্থা তখন বিজয়ার ছিল না। সে শুধু সংক্ষেপে একটা না বলেই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভেতর দিয়ে বাড়ির দিকে এগোতে থাকল। এ সময় বিজয়ার মনকে কেবল দুটো কথা, দুটো অস্বস্তি এফোর ওপর করে দিচ্ছিল। এক, শুধুমাত্র নারী হিসেবে বাধ্যবাধকতা থাকায় লোকটার নাম জানা হলো না। আর দুই, তার চেয়েও বেশি বাধার কথা, দুদিন পরে যে উনি কোথায় চলে যাবেন সেটাও। 7-5 ভাবতে ভাবতে বিজয়া বাড়িতে এসে ঢুকল। ভেতরে পা রাখতে না রাখতেই পরেশের মা এসে জানালো অনেকক্ষণ ধরে বিলাসবাবু বাইরের ঘরে বসে অপেক্ষা করছে। শোনা মাত্রই বিজয়ার মন বিরক্তিতে ভরে উঠল। এই লোকটি সেই যে সেদিন রাগ করে চলে গেল আর আসেনি, কিন্তু আজ যে কারণেই এসে থাক না কেন, বিজয়ার যেন আজ অকারণেই কারোরই মুখদর্শন করার ইচ্ছে নেই। সে এখন একা থাকতে চায়, সম্পূর্ণ একা। প্রায় মিনিট করে পরে বিজয়া কিছুটা ধাতস্থ হয়ে বাইরের পোশাক বদলে হাত মুখ ধুয়ে বাধ্য হয়েই নিচে এসে খোলা দরজার বাইরে এসে দেখল বিলাস বাতির সামনে দাঁড়িয়ে টেবিলের ওপর ঝুঁকে কতকগুলো কাগজপত্র দেখছে। পায়ের শব্দে সে মুখ তুলে ছোট্ট একটা নমস্কার করে একেবারে গম্ভীর হয়ে উঠল। মিনিট 2-3 পর বলল, তুমি নিশ্চয়ই ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও সেটা অন্যায় হতো না, আর সেটাই আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন বিজয়াকে আপনি সম্বোধন করত, আজকে তা হঠাৎ বদলে তুমিতে আসায় বিজয়া অবাক হলো, কিছুটা অসন্তুষ্ট হয়তো।
সে কোনো কথা না বলে ধীরে ধীরে ঘরে ঢুকে একটা মোড়ার ওপর বসল। আমি সমস্ত কিছুই ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি। এখন পর্যন্ত বাবার সঙ্গে দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তা পারি না। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কাজ মাথায় নিয়ে আমি কিছুতেই স্থির হয়ে থাকতে পারবো না। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনে ছুটিতেই হবে। সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। কাল সকাল থেকে কি খোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, ওদিকে সম্পর্কে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানা আমি টুকে এনেছি, এবার পড়ে দেখো। বিজয় কোনো উত্তর দিল না। কাগজ দেখার বা এ সম্বন্ধে আর কিছু জানার কোন রকম কৌতূহল দেখালো না সে। বিলাস কথাগুলো বিজয়াকে বললেও তাকে সম্পূর্ণ অগ্রাহ্যই করছিল বলা চলে। হঠাৎ এতক্ষণ পর তার অনুভব হলো বিজয়ও বোধহয় তার কথায় খুব একটা আমল দিচ্ছে না। সে মুখ ঘুরিয়ে বিজয়ের দিকে তাকিয়ে বলল, ব্যাপার কি এমন চুপচাপ যে? ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাদের কি বলা যায়? তার মানে? মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস শটান সোজা হয়ে বসে কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চেয়ে থেকে চেরা স্বরে বলল, তার মানে কি? তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আমরা কি আর কোনোদিনও করার সুযোগ পাবো? তাও তো কেউ তোমার নন যে তোমার যখন সুবিধা হবে তখনই তার এসে হাজির হবেন। মনস্থির হয়নি, তার মানে এটা কি? আসলে আমি ভেবে দেখলাম যে এখানে এই নিয়ে আয়োজনের এত তোড়জোড় করবার কোনো দরকার নেই। কি আয়োজনের দরকার নেই? কতটা দরকার সে আমি খুব ভালো করেই জানি। তোমাকে সেজন্য মাথা কামাতে হবে না, সে আমার দায়িত্ব। আপনি হয়তো বুঝলেন না আমার কথাটা। আমি এটাই বলতে চাইছি যে এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করবারই কোনো প্রয়োজন নেই। সুতরাং বিলাস প্রথমে এতটাই স্তম্ভিত হয়ে গেল যে তার মুখ দিয়ে আচমকা কোনো কথাই বেরোল না। খানিক পরে সে এক রাশ বিস্ময়ে শুধুল, তুমি আদতি ব্রাহ্ম মহিলা তো? বিজয়া তীব্র আঘাতে যেন শিউরে উঠল। মুখ তুলে চেয়ে চোখের পলকে নিজেকে সংযত করে শুধু বলল, আপনি বাড়ি যান, পরে কখনো আবার আসুন। নিজেকে সামলান। পরিস্থিতি সহজ হলে আর আপনি শান্ত হলে বাকি কথা তখন হবে। এখন থাক। কথা শেষ করে বিজয়া উঠে চলে যেতেই যাচ্ছিল, কিন্তু ভৃত্য চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে আসতে দেখে সে আবার বসে পড়ল। বিলাস সেসব কিছু দেখার প্রয়োজন বোধ না করেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চাকরটার সামনেই উদ্ধত কণ্ঠে বলে উঠল, আমরা কিন্তু তোমায় ত্যাগ করতে পারি, আর সেটা নিশ্চয়ই খুব তুমি ভালো করেই জানো। বিজয়া নীরবে চা বানাতে লাগলো, কোনো উত্তর দিল না। ভৃত্য চলে যেতেই ধীরে ধীরে বলল, সেই আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয়। এই নিন চা। বিলাস চায়ের কাপ স্পর্শ অবধি করল না। বিজয়া হাত ফিরিয়ে নিয়ে কাপটা টেবিলে আবার রেখে দিল। আমরা তোমায় ত্যাগ করলে কি হবে তা জানো তো? না, কিন্তু সে যাই হোক না কেন, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন। আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি তো এখন কাজের লোক। কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। বেশ তো, ভুলবো না। এই শেষ কথায় যেটুকু শ্লেষ ছিল তা বিলাস বিহারীকে এবারে একেবারে খেপিয়ে তুলল। যেন সে প্রায় রাগে অন্ধ হয়ে চিৎকার করে উঠল, আচ্ছা, যাতে কখনোই আর না ভুলো, সে আমি দেখব। বিজয়া জবাব দিল না। মুখ নিচু করে নিঃশব্দে চায়ের কাপের মধ্যে চামচটা ডুবিয়ে নাড়তে লাগলো। তাকে চুপ দেখে বিলাস নিজেও কিছুক্ষণ নীরব থেকে কিছুটা সংযত হয়ে প্রশ্ন করল, আচ্ছা
আচ্ছা, এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি? তুমি এ তো আর শুধু শুধু ফেলে রাখা যায় না। এবারে যে নিতেই হবে সেটা এখনো স্থির হয়নি। তুমি উন্মাদ হয়ে গেছো নাকি? স্থির হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মাননি লোকেদের ডেকে এনে অপমান করতে পারবো না। এই বাড়ি আমাদের চাই চাই, আর এটা করে তবেই আমি ছাড়বো। এই এই তোমার কাজ আমি জানিয়ে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম বিজয়া। এই বলে বিজয়ের উত্তরের কোনো রকম অপেক্ষা না করে বিলাস উদ্ধত ভঙ্গিতে দ্রুত বেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেদিন থেকে বিজয়ের মনের মধ্যে এই আশাটা বারবার যেন তৃষ্ণার মতো জাগছিল যে সেই অপরিচিত লোকটি যাবার আগে অন্তত একটি বার হলেও তার বন্ধুকে নিয়ে অনুরোধ করতে আসবেন। গত 2 দিনে তার সঙ্গে যত কথা হয়েছে বিজয়া তার কিছুই ভুলতে পারেনি। দিন রাত কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খেত। বিজয়া তারপরে একদিন নদী তীরের পথে গিয়েছিল, কিন্তু আর দেখা হয়নি। তবু সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই এই আশা করত যে একবার না একবার তিনি আসবেনই। কিন্তু দিনের পর দিন কেটে যেতে থাকলো। না আসলেন তিনি, না আসলেন তার অদ্ভুত ডাক্তার বন্ধুটি। বিজয়ের সাথে এর মধ্যে রাসবিহারীর বার কয়েক দেখা হলো। তার ছেলের সঙ্গে বিজয়ের আলোচনায় মন্দির নির্মাণ প্রস্তাবের নাকচ করার প্রসঙ্গটা কখনোই উঠত না। কিন্তু কেন জানি না বিজয়ের মনে হতো তারা দুজন যেন বদ্ধপরিকর এ কাজ হবেই। অগ্রহায়ণ শেষ হয়ে এলো। পৌষের ঠিক প্রথম দিনটিতেই বাপ ছেলে একসাথে এসে দর্শন দিলেন। রাসবিহারী বললেন, মাগো, আর তো বেশি দিন নেই, এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। কিন্তু কাকাবাবু, তিনি নিজে থেকে না চলে গেলে তো কিছুই হবে না। বিলাসবিহারী মুখ টেপে ব্যঙ্গের হাসি হাসল। রাসবিহারী বললেন, কার কথা বলছো মা? জগদীশের ছেলে তো, সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে গো। সংবাদটা যথারীতি বিজয়ের বুকের ভেতর পর্যন্ত গিয়ে আঘাত করল। অনেকক্ষণ চুপ থাকার পর ধীর স্বরে বলল, তার জিনিসপত্রের কি হলো? সবটাই নিয়ে গেছেন? থাকবার মধ্যে একটা তেপে খাট ছিল, সেখানেই ঘুমোতো বোধ হয়। আমি সেটা বাইরের গাছতলায় টান মেরে ফেলে দিলাম। তার ইচ্ছলে নিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বিলাসের এই বিকৃত কথা শুনে বিজয়া চুপ করে গেল। কিন্তু তার মুখের উপর একটা সুস্পষ্ট যন্ত্রণার চিহ্ন লক্ষ্য করে রাসবিহারী ভর্ৎসনার কণ্ঠে ছেলেকে বললেন, ওটা কিন্তু তোমার দোষ বিলাস। মানুষ যেমন অপরাধী হোক, ভগবান তাকে যতই দণ্ড দিন, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা, এটা তো উচিত। আমি বলছি না যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাইরেও তো সেটা প্রকাশ করা কর্তব্য, ঠিক কিনা? জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? তাহলে দেখতুম যদি কিছু। তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ ছাড়া আমার আরো অনেক কাজ ছিল বাবা। তুমি যে মাঝে মধ্যে কি সব বলো না, তার ঠিক ঠিকানাই থাকে না। তাছাড়া আমার পৌঁছাবার আগেই তো ডাক্তার সাহেব তার ওই তরঙ্গ প্যাঁটটা যন্ত্রপাতি গুটিয়ে সরে পড়েছিলেন। বিলেতের ডাক্তার নাকি? এটা অপদার্থ হামবাক কোথাকার। না বিলাস, না, তোমার এরকম কথাবার্তা কিন্তু আমি মানতে পারছি না। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। আরে কি জন্য শুনি? পরের দুঃখে দুঃখিত বা পরের কষ্ট দূর করার শিক্ষা আমার রয়েছে, কিন্তু যে অহংকারী লোক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি অন্তত মাফ করি না। এত ভণ্ডামি আমার নেই। বিলাসের এই কথা শুনে রাসবিহারী তো বটেই, অবাক হলো বিজয়। রাসবিহারী জিজ্ঞাসা করলেন, এ আবার তোমাকে বাড়ি বয়ে এসে অপমান করে গেল? কার কথা বলছ? আরে জগদীশের সুপুত্রই নরেনের কথাই বলছি। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন আমি তাকে চিনতুম না, তাই এমনকি সেদিন ওকেও অপমান করে যেতে কসুর করেনি। শেষ কথাটি বিলাস বিজয়াকে ইঙ্গিত করে বলতেই বিজয়া চমকে উঠল যেন। বিলাস বলে চলল, বুডুবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল, সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে, সেই হচ্ছে নরেন বাবু, বুঝলে? তখন নিজের যথার্থ পরিচয় দিতে যদি সাহস করতো তবেই বুঝতাম সে আসল পুরুষ মানুষ। ভণ্ড কথা।
আচমকা বাপ ছেলে দুটিতে মিলে সবিস্ময় দেখল বিজয়ার সমস্ত মুখ কি যেন এক মর্মান্তিক বেদনায় একেবারে শুকিয়ে বিবর্ণ হয়ে গেল। বড়দিনের ছুটির আর বেশি দেরি নেই। জগদীশের বাড়ির প্রকাণ্ড হলঘরটা মন্দিরের জন্য এবং অন্য ঘরগুলো সাজানো হয়েছে কলকাতার মান্য অতিথিদের জন্য। স্বয়ং বিলাসবিহারী তার তত্ত্বাবধান করছে। সমস্ত নিমন্ত্রিতের সংখ্যাও অল্প নয়। যারা বিলাসের বন্ধুবান্ধব ছিলেন তাদের রাসবিহারীর বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে, আর বাকিরা থাকবেন বিজয়ার বাড়িতে। সেদিন সকালবেলায় বিজয় স্নান সেরে নিচে বসবার ঘরে ঢুকে দেখে প্রাঙ্গণের এক ধারে দাঁড়িয়ে পরেশ এক হাতে মায়ের কোচর থেকে মুড়ি নিয়ে চিবুচ্ছে, অন্য হাত দিয়ে দড়ি বাঁধা একটা গরুর গলায় হাত বুলিয়ে দিচ্ছে। জন্তুটা যেমন আরাম পেয়ে এই যত্নখানি গোগ্রাসে গিলছে, তেমনি পরেশের মুখও পরম তৃপ্তিতে উজ্জ্বল। এই দুই বিজাতীয় জীবের মানসিক সন্তুষ্টির মধ্যে ঠিক কি জমা ছিল বিজয়ার জানা নেই, কিন্তু অনেকক্ষণ ধরে চেয়ে দেখতে দেখতে অজ্ঞাতসারে বিজয়ার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এই পরেশ ছেলেটি বিজয়ার ভারী নেওটা। বিজয় চোখ মুছে তাকে কাছে ডেকে সস্নেহে কৌতুকের সাথে বলল, হ্যাঁ রে পরেশ, তোর মা বুঝি তোকে এই কাপড় কিনে দিয়েছে? এ কি আবার একটা পার রে? পরেশ ঘাড় বেঁকিয়ে আর চোখে চেয়ে নিজের পাড়ের সঙ্গে বিজয়ার শাড়ির চমৎকার চওড়া পাটটা মনে মনে মিলিয়ে দেখে নিয়ে খুব রেগে উঠল। তার চেহারা থেকে সেটা বুঝতে পেরে বিজয়া নিজের পাটটা দেখিয়ে বলল, এই দেখ, এমনি না হলে কি আর তোকে মানায়? কি বলিস? তাই তো, মা না কিছু কিনতেই জানে না। আমি কিন্তু তোকে এমনি একখানা কাপড় কিনে দিতে পারি, যদি তুই। কখন দেবে? দেব, যদি তুই আমার একটা কথা শুনিস। কি কথা? তুই দিগরাগা চিনিস? ওই গুটি পোকা খুঁজতে কতদিন দিক করে যাই। ওখানে সবচেয়ে বড় বাড়ি কাদের জানিস? হ্যাঁ, ওই তো বামুনদের গো, সেই যে 8 বছর রস খেয়ে তিনি ছাপ থেকে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে হেতায় গোবিন্দের মুরগি বাতাসার দোকান, আর হোতায় তেনাদের দালান। আর আর গোবিন্দ কি বলে জানো মাঠান? বলে সব মাগি গন্ডা, 8 পয়সায় আর 2.5 গন্ডা বাতাসে মিলবে না, এখন মোটে 2 গন্ডা। তবে তুমি যদি একসঙ্গে গোটা পয়সা আনতে দাও মাঠান, তাহলে 5.5 গন্ডা নিয়ে আসতে পারি। আচ্ছা, তুই 2 পয়সার বাতাসা কিনে আনতে পারবি? হ্যাঁ, এই হাতে 1 পয়সা 5.5 ঘন্টা গুনে নিয়ে বলবো, দোকানি এই হাতে আরো 5.5 ঘন্টা গুনে দাও। দিলে বলবো মাঠান বলে দিয়েছে 2টো ফাউ। না, তাহলেই হবে তো? হ্যাঁ, ঠিক তাই। পয়সা দেবার পরই দোকানিকে জিজ্ঞেস করে নিবি, ওই যে বড় বাড়িতে নরেনবাবু থাকতো, সে কোথায় গেছে। বলবি যে বাড়িতে তিনি আছেন সেটা আমাকে চিনিয়ে দিতে পারো দোকানি। কিরে, পারবি তো? খুব পারবো। আরে পয়সা তো তুমি দাও না, আমি ছুটতে গিয়ে নিয়ে আসি। আর আমি যা জিজ্ঞাসা করতে বললুম, বাতাসা হাতে পেয়ে ভুলে যাবি না তো? সব করবো মাঠান, তুমি চিন্তা করো না। তুমি পয়সাকে দাও তো, আমি ছুটতে যাই। আচ্ছা শোন, আর তোর মা যদি জিজ্ঞেস করে পরেশ গিয়েছিলে কোথায়, কি বলবি? সে আমি খুব বলতে পারবো। বাতাসের ঠোঙে এমনি করে কোঁচরে নুকিয়ে বলবো মাঠান পাঠিয়েছিল, ওই হোতা বামুনদের নরেনবাবুর খবর আনতে গেছিল। তুমি দাও না গো শিকির পয়সা। তুই কি বোকা ছেলে রে পরেশ? মায়ের কাছে কি মিছে কথা বলতে আছে? বাতাসা কিনতে গিয়েছিলি, জিজ্ঞেস করলে তাই বলবি, ঠিক আছে? কিন্তু দোকানের কাছে সে খবরটা জেনে আসতে ভুলিস না যেন, নইলে কাপড় পাবি না, তা বলে দিচ্ছি। নে, ধর পয়সা। আচ্ছা মাঠান, এই যাবো আর আসবো।
শুনলেন শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দত্তা প্রথম পর্ব। পরের পর্বে থাকছে। আপনি নরেনবাবুর খবর জানতে চান? তিনি কোথায় আছেন, তাই তো? আচ্ছা, আপনার সম্বন্ধে যে এই গ্রামের লোকে এত কটু কথা বলে, তাকে সেই গ্রামের লোকেরা জানে না? কিন্তু সত্যি বলছি আপনাকে, সোনামে বেনামে এমন কিছুই আমার নেই যা বেচে দিতে পারি। শুধু মাইক্রোস্কোপটা আছে। কি মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পাইনিও? বিলাস, এসব বলছো? আমরা অনেক মাইক্রোস্কোপ দেখেছি বাবা, কিন্তু এই হো হো করে হাসবার মতো কোনো বিষয় কোনোটার মধ্যে পাইনি। পার্থিব সুখী তোর একমাত্র সুখ নয়, বরঞ্চ ধর্মের জন্য, পরের জন্য না হয় সে সুখ আমি বলে দিলাম। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।